আজকের পড়াশোনা বা আজকের নাটকে কিভাবে প্রবেশ করতে পারি সেই জায়গাটা আমি শেষে একটু ইন্ডিকেট করব, কিন্তু আমার মূল লক্ষ্য থাকবে নাট্যশাস্ত্র সম্বন্ধে, নাট্যশাস্ত্রের কন্টেন্ট সম্বন্ধে কিছু বলা এবং আপনাদেরকে কিছু জানানো। আমার একটা পাওয়ার পয়েন্ট আছে, আমি সেই পাওয়ার পয়েন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে আমি সঙ্গে সঙ্গে আমি আমার লেকচারটা আরম্ভ করব। পাওয়ার পয়েন্টে কি দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্টটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ভারতের নাট্যশাস্ত্র, অ্যান ইন্ট্রোডাকশন টু ভারতের নাট্যশাস্ত্র। প্রথম যে স্লাইডটা, সেখানে আমি নাট্যশাস্ত্রের একেবারে শেষ চ্যাপ্টার, আপনাদেরকে বলে দিই নাট্যশাস্ত্রের মোট 37টা চ্যাপ্টার আছে, তার একেবারে শেষের থেকে আমি একটা কোটেশন উদ্ধৃত করেছি। সেখান থেকে আপনার নাট্যশাস্ত্রের গুরুত্বটা বুঝতে পারবেন। প্রথম কথা আপনাদের বলে দিই, নাট্যশাস্ত্র সংস্কৃত ভাষায় লেখা, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। আমি যে টেক্সটটা ফলো করেছি সেটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন। আমি নিজে সংস্কৃত জানি না, আমি ইংলিশ ট্রান্সলেশন ফলো করেছি। তো সেখান থেকে আমি একটা কোট আপনাদেরকে প্রথমে পড়ে শোনাচ্ছি। He who hears the reading of that Shastra, which is auspicious, sportful, originating from Brahma's mouth, very holy, pure, good, destructive of sins, and who puts into practice, and he who witnesses carefully the performance, will attain the same goal which masters of Vedic knowledge, performers of sacrifices, or givers of gifts will attain. যেটা মূলত বলতে যাচ্ছে সেটা হচ্ছে, বেদ পড়ে যে পুণ্য হবে, বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস করে যে পুণ্য হবে, গিফট দিয়ে যে পুণ্য হবে, সে একই পুণ্য আপনি নাটক করে বা পারফরমেন্স করে পাবেন। মানে এখানে বেদের জ্ঞান, স্যাক্রিফাইস করা, গিফট দেওয়া, বিভিন্ন ধরনের যে বৈদিক রিচুয়াল আছে তাতে অংশগ্রহণ করা এবং নাটক করা একই জায়গায় নিয়ে আসা হচ্ছে। মানে নাটক ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হ্যাভিং ভেদিক নলেজ বা স্যাক্রিফাইস করা বা গিফট দেওয়া। তার মানে নাটকের গুরুত্বটা, কতটা গুরুত্ব নাটককে অর্পণ করা হয়েছিল, সেটা কিন্তু আমরা এই কোটেশন থেকে পাচ্ছি, যে নাটককে বৈদিক জ্ঞানের সঙ্গে এক জায়গায় এবং বিভিন্ন ধরনের বৈদিক রিচুয়ালের সঙ্গে এক জায়গায় দাঁড় করানো হয়েছে। আমার পরের স্লাইডে আসছে এবার। প্রথম কথা, আপনারা সবাই জানেন যে ভারতের নাট্যশাস্ত্র, এই কথাটা আমরা উচ্চারণ করি। প্রথম কথা, ভরত যে লিখেছে এটা সম্বন্ধে আমরা কতটা নিশ্চিত? এই বইটা লেখা হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে। কবে লেখা হয়েছে সেই নিয়েও একটু কনফিউশন আছে, সেটা আমরা পরের স্লাইডে আসব। কবে লেখা হয়েছিল সেই নিয়ে একটা আমাদের মধ্যে একটা সন্দেহ আছে, কিন্তু কে লিখেছেন এই সম্বন্ধে সন্দেহ আছে। জেনারেলি আমরা ধরি যে ভরত লিখেছে। ভরত কথাটা মানে হচ্ছে অ্যাক্টর, অভিনেতা। এখন এটা সত্যিকারের একজন ভরত লিখেছেন, না একদল লোক মিলে লিখেছেন, না এটা বিভিন্ন লোকের লেখা এক জায়গায় হয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, সে নিয়ে কিন্তু এখনো আলোচনা চলছে, সেই নিয়ে এখনো গবেষণা চলছে। প্রথম কথা, টেক্সটে আমরা দুটো ভার্সনে পাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আগেকার দিনে যে সাহিত্য, সেটা প্রথমে ওরালি ট্রান্সমিটেড হতো, মুখে বলা হতো, তারপরে সেটা জেনারেশন টু জেনারেশন মুখে বলার পরে, ওরালি ট্রান্সমিট হওয়ার পরে একটা সময় লেখা হতো। এখন আমরা যে ম্যানুস্ক্রিপ্টটা পাচ্ছি ভারতের নাট্যশাস্ত্রের, তা দুটো মেজর ভার্সন আছে। একটা বড় 12,000 লাইনের, একটা তার থেকে ছোট 6,000 লাইনের। সাধারণত যেটা মনে করা হয়, এরকম ধরনের যখন দুটো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, যে যেটা ছোট 6,000 লাইন, যেটা এই ক্ষেত্রে সেটা হচ্ছে অরিজিনাল বা আর্লিয়ার,
কারণ ধরা হয় যে পরবর্তীকালে সেটার উপরে অন্যরা এসে যোগ করেছেন, যাকে ইংরেজিতে আমরা বলি ইন্টারপোলেশন হয়েছে, এবং হয়ে ওই বড় রূপটা দেখা দিয়েছে। তাহলে অরিজিনালটাকে ধরা হয় যেটা পুরনো আর যেটা ছোট, মানে এই ক্ষেত্রে 6000 লাইন্স তাকে আমরা অরিজিনাল ধরতে পারি। কিন্তু ভরতের নাট্যশাস্ত্রের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিয়েছে, কারণ 12,000 লাইনে যেটা, সেটাকেই বিভিন্নভাবে দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে দ্য ওল্ডার ম্যানুস্ক্রিপ্ট। যাই হোক, আমার যেটা মূল বক্তব্য এখানে, সেখানে হচ্ছে লেখক যে ভরত, সেটা সম্বন্ধে আমরা একেবারে নিশ্চিত না। যদিও কনভেনশনাল উইজডম বলছে ভরতই এটা লেখক, কিন্তু দু একটা আমরা জায়গা পেয়েছি যেখানে ভরত লিখেছেন কি সে সম্বন্ধে সন্দেহ আছে। তার মধ্যে একটা আমি একেবারে আমার লাস্ট যে পয়েন্টটা সেখানে লেখা আছে, যে চ্যাপ্টার 37 নিচে একটা জায়গায় লেখা আছে নন্দী ভারত সঙ্গীত পুস্তকম। এই নন্দীটা কে, এর কিন্তু আমরা সেরকম ভাবে বুঝতে পারছি না। এক নন্দী তো হচ্ছে শিবের সঙ্গী নন্দী, তাই সেই নন্দীকে কি এখানে উল্লেখ করা হচ্ছে? আমার মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে কনভেনশনাল উইজডম বলছে ভরত এই নাট্যশাস্ত্র লিখেছেন, কিন্তু দু একটা জায়গায় সন্দেহের অবকাশ থাকছে। তার একটা কারণ আমরা দুটো ভার্সনে পাচ্ছি, এবং দুটো ভার্সন পেলেই পরের ভার্সনটাকে মনে করে যে অনেক লোক অ্যাড করেছে, অ্যাড করার পরে সেই ভার্সনটা এসছে, এবং যারা অ্যাড করেছে তারা পরবর্তী প্রজন্মের লেখক। এটা এবং ভরতের নাট্যশাস্ত্রের একটা এডিশনে 37 নম্বর চ্যাপ্টারে নন্দী কথাটা মেনশন করা হয়েছে। তো সেখান থেকে একটু কনফিউশনের জায়গা দেখা দিচ্ছে। আমার নেক্সট স্লাইড হচ্ছে কবে লেখা হয়েছিল। আমি যেটা বললাম একটু আগে, 2000 বছর আগে লেখা হয়েছিল। মনে করা হয় 200 BC থেকে 200 AD এই সময়ের মধ্যে ভরতের নাট্যশাস্ত্রে লেখা হয়েছে। আপনারা যদি একটু সংস্কৃত সাহিত্য দেখেন, দেখবেন যে কালিদাসের লেখা, কালিদাস জন্মগ্রহণ করেন বা কালিদাসের লেখালেখি হয় 400 থেকে 500 এডিতে। সেদিক দিয়ে কিন্তু ভরতের নাট্যশাস্ত্র কালিদাসের আবির্ভাবের আগে। আর সংস্কৃত সাহিত্যে যিনি সবচেয়ে পুরনো লেখক, ভাষা যাকে বলা হয় নাট্যকার, তিনি কিন্তু আবার 300 BC হচ্ছে তার ডেট। তাই সেই ক্ষেত্রে তিনি আবার ভরতের নাট্যশাস্ত্র লেখার আগে এসে গেছেন। তো মোটামুটি আমরা ভরতের নাট্যশাস্ত্রকে বিভিন্ন লিঙ্গুইস্টিক অ্যানালিসিস করে 200 BC তে 200 AD এই সময়কালের মধ্যে আমরা রাখছি। যদিও কেউ কেউ বলেন যে বিভিন্ন লোক পরবর্তীকালে বিভিন্ন ধরনের অ্যাডিশন করেছে, এবং কেউ কেউ এটাকে 8th সেঞ্চুরি অব্দিও টেনে নিয়ে গেছেন। আমরা যে ম্যানুস্ক্রিপ্ট গুলো পাচ্ছি, ম্যানুস্ক্রিপ্ট বিভিন্ন জায়গাতে উদ্ধার করা হয়েছে, নেপাল থেকে হয়েছে, গিলগিট থেকে হয়েছে, এমনকি আমাদের দক্ষিণে ত্রিবান্দ্রম থেকে হয়েছে। সেই ম্যানুস্ক্রিপ্ট গুলো কিন্তু ডেট কিন্তু আবার তার থেকে 1000 বছর পরে, মানে লেখা ধরছি আমরা যদি 200 এডিতে হয়, যে ম্যানুস্ক্রিপ্ট গুলো উদ্ধার করা হয়েছিল সেগুলো কিন্তু 1200-1300 এডির, মানে লেখা যখন হয়েছে আমরা ধরছি, আর ম্যানুস্ক্রিপ্ট গুলো যেগুলো পাচ্ছি সেগুলো তারও প্রায় 1000 বছর পরে। এবং ম্যানুস্ক্রিপ্ট আমরা বললাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভার্সনে পাওয়া গেছে। দুটো মেজর ভার্সন আছে, যেটা বললাম একটা লঙ্গার এবং একটা শর্টার। এই হচ্ছে মোটামুটি ডেট অফ কম্পোজিশন। সাধারণত ধরা হয় 200 AD, আজ থেকে প্রায় 2000 বছর আগে এই লেখাটি লেখা হয়। এই টেক্সটটা বা এই নাট্যশাস্ত্রের এক্সিস্টেন্স আমরা জানতে পারলাম কবে? এখানে লম্বা ফর্দ দেওয়া হয়েছে, এবং আপনারা দেখবেন যে প্রথমে 1865 সালের এটার উপস্থিতির কথা আমরা প্রথম জানতে পারি। নাট্যশাস্ত্র বলে যে এরকম একটা লেখা আছে সেটা আমরা আগে জানতাম, আরো বিভিন্ন লেখাতে এটা রেফারেন্স আছে, কিন্তু প্রথম নাট্যশাস্ত্রে একটা পাণ্ডুলিপি, সেটা কিন্তু আমরা আমরা বলতে পারেন যে জানতে পারি এটা এক্সিস্টেন্সটা 1865 সালে আমেরিকার একজন স্কলার ফিটজ এডওয়ার্ড হল, তিনি প্রথম এটা পান। আপনাদেরকে আমি একটু আগে বললাম যে 37টা চ্যাপ্টারে এই নাট্যশাস্ত্র, কিন্তু যখন এটা এক্সট্রাক্ট বা আমরা পেতে আরম্ভ করি তখন একসঙ্গে 37 চ্যাপ্টার পাওয়া যায়নি। যেমন এডওয়ার্ড হল আপনারা দেখবেন প্রথমে 17 থেকে 22 এবং 24 এই 7টা চ্যাপ্টার উনি প্রথমে পান। তারপরে পরপর আমরা 65, 74, 1880, 1888 এই করতে করতে 1898 সালে 1 থেকে 14 এই চ্যাপ্টারগুলো নিয়ে একটা সংকলিত বই বার হয়। এবং এখনো অব্দি আপনারা দেখবেন যে নামগুলো আপনারা দেখছেন সবই হচ্ছে বিদেশি, কেউ জার্মান, কেউ ফ্রেঞ্চ, কেউ আমেরিকান, বিভিন্ন স্কলার বিভিন্ন সময় 19 শতকের শেষে
এরা একটু একটু করে বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট থেকে বিভিন্ন চ্যাপ্টার পেতে আরম্ভ করেন। আমাদের ইন্ডিয়ান স্কলারশিপ, ভারতীয়রা কিভাবে নাট্যশাস্ত্রেতে তাদের স্কলারশিপটা কোথায়, এখানে আরো বেশ কিছু সাল এবং তারিখ দেওয়া আছে, বেশ কিছু লোকের উল্লেখ করা আছে। 1894 সালে প্রথম দুই ভারতীয় শিবদত্ত এবং কাশীনাথ পান্ডুরাং পরব তারা কাব্যমালা এডিশনে প্রথম সংস্কৃত টেক্সটটা বার করেন। তারপর 1926 সালে প্রথম ভলিউম বেরোয়। আপনারা মনে রাখবেন যে যত সময় যাচ্ছে নতুন নতুন ম্যানুস্ক্রিপ্ট আমরা বিভিন্ন জায়গাতে উদ্ধার করতে পেরেছিলাম, সুতরাং পরবর্তী এডিশনগুলো আগের ম্যানুস্ক্রিপ্টটা থেকে হয়তো পাওয়াতে, মানে যে ম্যানুস্ক্রিপ্ট উদ্ধার হচ্ছে সেটা তাদের হাতে আসাতে পরের যে এডিশনগুলো সেগুলো আগেটার থেকে অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে। যাক, শেষ পর্যন্ত 1894, 1926 আমি পরপর অনেকগুলো ডেট দিয়েছি, অনেকগুলো মানুষের উল্লেখ করেছি। শেষ পর্যন্ত যে এডিশনটা নিয়ে আমরা এখন কাজ করি, বিশেষ ইংলিশ ট্রান্সলেশন যেটা হয়, মনমোহন ঘোষের এডিশন, যে 1951 সালে প্রথম ভলিউমটা বেরোয় এবং 1961 সালে সেকেন্ড ভলিউমটা বেরোয়। মানে আমি আপনাদের যে কথাটা এই দুটো স্লাইডের মাধ্যমে বলতে যাচ্ছি যে আমরা একসঙ্গে 37 চ্যাপ্টার নাট্যশাস্ত্র পেয়ে গেলাম, এরকম কিন্তু হয়নি। ইট হ্যাজ বিন এ লং প্রসেস অফ ডিসকভারি অফ দ্য টেক্সট, এবং সেই টেক্সটটা আমার ফ্র্যাগমেন্টারি ভার্সনে পেতে 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 এখন মোটামুটি একটা জায়গায় আছে। আপনার এটাও ভাববেন না যে এখন আমি যে টেক্সটটা পড়ছি এটা একেবারে অথেন্টিক টেক্সট। এই টেক্সটটা যিনি তৈরি করেছেন তিনি 40টা ম্যানুস্ক্রিপ্ট পড়ে কোন ভার্সনটা রাখবেন, কোন রিডিংটা বাদ দেবেন, তিনি ঠিক করেছেন। মানে আমরা যদি আজকে একটা নাট্যশাস্ত্র হাতে পেয়ে পড়তে আরম্ভ করি, মনে করবো না যে ভরত যেভাবে লিখেছেন আমার সামনে সেইভাবে উপস্থিত হয়েছে। এর অনেক ভার্সন আছে। আজকে যার টেক্সট আমি পড়ছি তিনি হয়তো অনেকগুলো ভার্সন পড়ে তার যেটাকে ঠিক মনে হচ্ছে বা কারেক্ট মনে হচ্ছে, অ্যাকুরেট মনে হচ্ছে, তিনি সেই ভার্সনটা আমার সামনে নিয়ে এসছেন। তাই জন্য অনেক জায়গাতে কিন্তু কন্ট্রোভার্সি আছে, এটা হবে না ওটা হবে, এই ম্যানুস্ক্রিপ্টটা থেকে নেবো না ওই ম্যানুস্ক্রিপ্ট থেকে নেবো। যিনি ট্রান্সলেট করছেন বা যিনি এডিশনটা আমার সামনে নিয়ে আসছেন তার ডিসক্রিপশন যে তিনি কোন রিডিংটা নিয়েছেন। সুতরাং এখানে ট্রান্সলেশন টু ট্রান্সলেশন, এডিশন টু এডিশন মাঝে মাঝে রিডিং ভ্যারি করে। আমি জানি না আপনারা জানেন কি, শেক্সপিয়ার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আছে। শেক্সপিয়ারের অনেক এডিশন বেরোয়, দু একটা জায়গায় কিন্তু ক্রিটিক্সটা কিন্তু ভ্যারি করে রিডিংটা। যাই হোক, আমার মূল বক্তব্য যেটা, যে আমরা যে টেক্সটটা পেয়েছি সেটা কিন্তু একটা মানে কমপ্লিট এরকম আকারে আসেনি, বিভিন্ন ট্রান্সলেটার মেটারে কাজের পরে আজকে এই জায়গাতে আমরা পেয়েছি। নাট্যশাস্ত্রের অরিজিন, নাট্যশাস্ত্র লেখা হয় কিভাবে। নাট্যশাস্ত্রর প্রথম যে চ্যাপ্টারটা আছে, একটা ছোট্ট গল্প আছে, আমি সেই গল্পটা বলবো। এই গল্পটায় নাট্যশাস্ত্রের অরিজিন এবং নাট্য প্রথম কিভাবে লেখা হয় তারও একটা গল্প আছে। গল্পটা মিথিক্যাল মানে বুঝতে পারছেন ভগবানের কথা আছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাসযোগ্য মনে হবে না, তবুও সেই মিথিক্যাল গল্পটা একটু আপনাদের জানাই, যেটা নাট্যশাস্ত্রের প্রথম চ্যাপ্টারে যেটা আছে। গল্পটা এইরকম যে ঋষি আত্রেয় তিনি তার কিছু বন্ধুদের নিয়ে, বন্ধু মানে আরো যে মুনি ঋষি তার সঙ্গে থাকেন তাদেরকে নিয়ে তিনি ভরতের কাছে আসেন এবং এসে জানতে চান যে নাটক কিভাবে প্রথম লেখা হয় বা নাটক কিভাবে প্রথম তৈরি হয়। ভরতের কাছে এসে ঋষি আত্রেয় জানতে চান নাটকের প্রথম লেখা কিভাবে হয়। ভরত তাদেরকে এইটাই বলেন, এটা ভরতের ভার্সন যেটা নাট্যশাস্ত্রের প্রথম চ্যাপ্টারে আছে, যে বিভিন্ন ধরনের লোকাচার এবং লোকাচারগুলো একটু নিম্ন ধরনের সংস্কৃতির পরিচায়ক ছিল। সেইটা দেখে দেবরাজ ইন্দ্র তার ব্যাপারটা ভালো লাগেনি। এই নিচু স্তরের লোকাচার বা নিচু স্তরের যে লোক সংস্কৃতি, তিনি ব্রহ্মর কাছে যান এবং ব্রহ্মকে গিয়ে বলেন যে এই নিচু সংস্কৃতিতে সবাই ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, আপনি কিছু করুন। ব্রহ্ম তখন কি করেন, এটা হচ্ছে মিথ্যা, তিনি বলেন এবং ইন্দ্র এটাও বলেন যে এমন একটা কিছু লিখুন যেটা সবাই পড়তে পারে। তার কারণ কি, আমরা জানি বেদটা সেই সময় শুধু ব্রাহ্মণরাই পড়তে পারত, সমাজের সর্বস্তরের কাছে বেদ পড়ার অধিকার ছিল না। তখন ব্রহ্ম বলেন ঠিক আছে, আমি একটা পঞ্চম বেদ লিখবো যে বেদটা সবাই পড়তে পারবে, এমনকি শূদ্ররাও পারবে। এবং তারপরে গল্পটা অনুযায়ী ঋগ্বেদ থেকে শব্দ নিয়ে, সমবেদ থেকে মিউজিক নিয়ে,
যজুর্বেদ থেকে মেকআপ এবং মুভমেন্ট নিয়ে, আর অথর্ববেদ থেকে অ্যাক্টিং নিয়ে উনি একটা নতুন বেদ দাঁড় করালেন, যার নাম হচ্ছে নাট্যবেদ। তাহলে নাট্যবেদের বা নাটকের এই প্রথম যে নিয়ম কানুন বা যে এটা প্রথম রূপকার হচ্ছেন ব্রহ্ম, এবং তারপরে ভরত সেই নাট্যবিদ্যা থেকে এই নাট্যশাস্ত্র রচনা করেছেন। এটা ভরত নিজের মুখে নাট্যশাস্ত্রের প্রথম চ্যাপ্টারে এই গল্পটা উনি বলছেন, যে ব্রহ্মের তৈরি এই বেদ থেকেই আমার এই নাট্যশাস্ত্র। যদিও আপনাদের জানিয়ে দিই, নাট্যবেদ বলে যেটা ব্রহ্ম লিখেছেন বলে গল্পতে বলা আছে, সেই নাট্যবেদে কিন্তু কোনো এক্সিস্টেন্স আমরা পাইনি। মানে যেরকম বেদের এক্সিস্টেন্স আছে 4টে বেদের, নাট্যবেদ যেটা নাকি ব্রহ্ম রচনা করেছেন এবং যেখান থেকে নাট্যশাস্ত্র, তার কিন্তু কোনো রেফারেন্স বা কোনো এক্সিস্টেন্সের কথা আমরা জানি না। পরের স্লাইডে চলে আসছি। নাট্য উৎপত্তি, প্রথম নাটক তাহলে কি? এটা তো হলো নাট্যশাস্ত্র বা নাট্যবেদ লেখা হলো। নাটক, প্রথম নাটক কবে হলো বা কিভাবে হলো, তারও একটা গল্প আছে। আবার গল্পটা মিথিক্যাল, কিন্তু একটা গল্পের নাট্যশাস্ত্রের প্রথম চ্যাপ্টারে আছে যে কিভাবে প্রথম নাটক লেখা হলো। প্রথম নাটক নাট্যবেদ রচনা করার পরে ব্রহ্ম ইন্দ্রকে বললেন, এই হচ্ছে নাট্যবেদ, এবার তুমি নাট্যবেদটা নিয়ে গিয়ে নাটক তৈরি করো বা নাটক মঞ্চস্থ করো। মানে মঞ্চ বা তখন যেভাবে ছিল। ইন্দ্র তখন ব্রহ্মকে বললেন যে এটা তো ভগবানদের দিয়ে, দেবলোকের বাসিন্দা দিয়ে কিছু হবে না, কারণ ভগবানদের সেই উৎসাহ নেই বা সেই তাদের সেই পরিশ্রম করার ইচ্ছাটাও নেই যে তারা এই নাট্যবেদ থেকে নাটক করবে। তখন ব্রহ্ম বললেন, ঠিক আছে, তাহলে ভরতকে ডাকা হোক। ভরতকে ডাকা হলো এবং ধরা হয় ভরতের 100টা সন্তান ছিল। বলা হলো, তুমি তোমার 100 সন্তান নিয়ে এই নাট্যবেদ থেকে প্রথম নাটক লেখো, বা নাটক লেখো না, নাটক তুমি মঞ্চস্থ করো। সেই গল্প যে এইবার ভরত তার 100 ছেলেকে নিয়ে, 100 পুত্রকে নিয়ে, তার শতাধিক পুত্র ছিল, 100-এর বেশি বোধ হয়, 105টা উল্লেখ আছে নাট্যশাস্ত্রে, তাদেরকে নিয়ে তিনি এই নাট্যবেদকে মাথায় রেখে বা নাট্যবেদকে সামনে রেখে তিনি প্রথম নাটকটা করলেন। এবার প্রথম নাটকটা করাটা কিন্তু অত সহজ হলো না। প্রথম নাটকে ভগবানদের কীর্তি নিয়ে নাটকটা ছিল, এবং অসুরদের বা দানবদেরকে ভগবানরা হারাচ্ছেন বা পরাজিত করছেন, এইটা ছিল নাটকের প্রথম নাটকের বক্তব্য। সেই নাটকটা যখন পরিবেশিত হলো, তখন অসুররা বা দানবরা, তারাও ওই নাটকের দর্শক ছিলেন, তারা, তাদের ব্যাপারটা পছন্দ হলো না, যে আমাদেরকে এরকম করে পরাজিত করা হচ্ছে, সেটা নাটকে দেখানো হচ্ছে। তখন তারা সেই নাটকটাকে পণ্ড করে দেওয়ার চেষ্টা করে। ইন্দ্র সেই মুহূর্তে অবতরণ করেন এবং তিনি তার লাঠি দণ্ড ছিল, ষষ্ঠী দণ্ড ছিল, সেটা দিয়ে তিনি দানবদেরকে হারিয়ে দেন এবং প্রথম নাটকটা কোনো মতে বাঁচান, যাতে নাটকটা যাতে হয়। নাটকটা কিন্তু দানবরা কিন্তু সেটাকে নষ্ট করার পণ্ড করে দেওয়ার চেষ্টা করেছিল, কারণ যেহেতু নাটকে দানবদের বা অসুরদেরকে পরাজয় দেখানো হয়েছিল, তারা বলছে, আপনারা কি নাটক এই জন্য করছেন, আমাদেরকে হেয় করার জন্য? সুতরাং তারা সেটাকে ভালো মনে নেয়নি, তারা পণ্ড করার চেষ্টা করেছিল, যেটা ইন্দ্র তার জর্জর দিয়ে, ওটাকে জর্জর বলা হয়, তার যে লাঠিটা ছিল সেটা দিয়ে এটাকে নাটকটাকে বাঁচানোর চেষ্টা করেন। এরপরে ভরত ব্রহ্মকে বলে যে এইরকম ভাবে হলে তো লোকে নাটক পণ্ড করে দেওয়ার চেষ্টা করবে, আপনি একটা থিয়েটার হল, নাটকের একটা মঞ্চ বা নাটকের একটা দেখানোর জায়গা, প্রেক্ষাগৃহ, এটার একটা ব্যবস্থা করুন। এবং তখন বিশ্বকর্মা প্রথম নাটকের প্রেক্ষাগৃহ উনি তৈরি করেন। এই হচ্ছে প্রথম নাটক লেখার পিছনে গল্পটা। তার মানে প্রথম নাটক একটা অতটা সহজ ছিল না, অসুরদের ইন্টারফারেন্স ছিল, তা সত্ত্বেও ইন্দ্র কোনো মতে সেটাকে বাঁচিয়ে দেন, এবং ওই পণ্ড হওয়ার পর থেকে মাথায় আসে যে ব্যাপারটাকে এরকম খোলা
করলে হবে না, একটা নাটকের একটা প্রেক্ষাগৃহ দরকার, এবং সেই প্রেক্ষাগৃহ প্রস্তুত করা হয়, যেটা দায়িত্ব বিশ্বকর্মাকে দেওয়া হয়। তিনি সেই প্রেক্ষাগৃহটা তৈরি করেন। এটাই হচ্ছে নাটকের প্রেক্ষাগৃহ রচনার যে গল্পটা আমরা নাট্যশাস্ত্র থেকে পাই। এবং এটা যে প্রথম নাটক, তারপরে অমৃত মন্থন নাটক করা হয়, যেটা প্রথম সাকসেসফুল নাটক। এবং এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, ব্রহ্ম তারপরে ওই দানবদেরকে ওষুধ ডাকে, ডেকে বলেন, তোমরা কেন ভুল বুঝছো, তোমাদেরকে তো হেয় করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল কোনো ঘটনাকে নাট্য রূপ দেওয়া, সেটা স্বর্গ মর্ত পাতাল যে কোনো ঘটনা হতে পারে। এবং নাটকের মূল উদ্দেশ্য মানুষকে মনোরঞ্জন করা, এবং মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে শিক্ষা দেওয়া। তো তোমাদেরকে হেয় করার কোনো উদ্দেশ্য আমাদের কারোর ছিল না। এবং তারা অসুরদেরকে ব্রহ্ম ডেকে এটা বলেন, এবং অসুররা ব্যাপারটা বোঝে, এবং তারপর থেকে যে নাটক প্রদর্শিত হয় সেখানে আর তারা কোনো অশান্তি বা কোনো অসুবিধা সৃষ্টি করেনি। যাই হোক, নাট্যকের যে প্রেক্ষাগৃহ সেটা কিন্তু রচনা এরপর থেকে আরম্ভ হয়ে গেল। এই হচ্ছে প্রথম নাটকের পিছনে যে গল্পটা, এটা নাট্যশাস্ত্রে বলা আছে। বুঝতে পারছেন গল্পটা মিথিক্যাল ইন অরিজিন, কিন্তু এই হচ্ছে প্রথম গল্প, প্রথম নাটক লেখার গল্প। আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যে নাটক জিনিসটা যেটা লাইভ পারফরমেন্স, মানে আপনারা যেমন সিনেমা দেখেন, সিনেমাটা তো সেটা ফিল্মড হয়ে আছে, সেটা সেদিন যাই হোক না কেন, যেভাবে ফিল্ম হয়েছে আপনারা সেইভাবে দেখবেন। নাটক কিন্তু লাইভ মিডিয়াম, সুতরাং সেই দিন যে অভিনয় করছে বা সেই দিন যদি সেই প্রেক্ষাগৃহে কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন বা কিছু হয়, তাহলে কিন্তু নাটকটা কিন্তু ব্যাহত হতে পারে। মানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, নাটক কিন্তু প্রত্যেক দিন একই রকম হয় না, কারণ অভিনেতা অভিনেত্রীরা পরিচালকরা প্রত্যেক দিন নতুন করে অভিনয় করে। মানে নাটক ঠিক এরকম রিপ্রোগ্রাফিক না, মানে একদিন তো আরেকদিন কিন্তু নাটক সবসময় চেঞ্জ হতে পারে। ইটস এ লাইভ মিডিয়াম। শ্রোতা বা দর্শক কিভাবে রিয়াক্ট করছে, দর্শকের রেসপন্স, সেটাও কিন্তু একটা নাটক কতটা কিরকম হবে সেটা ঠিক করে দেয়। মানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, নাটক বিং এ লাইভ পারফরমেন্স মিডিয়াম, ইট ক্যান ভ্যারি ফ্রম ডে টু ডে। এবং সব সময় নাটকের একটা কোনো কিছু ইন্টারাপশন, ইন্টারভেনশন, বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা সবসময় থেকে যায়। নাটক ইজ নট লাইক এ ফিল্ম, যেটা আগের থেকে পুরো প্রসেস এবং তৈরি। বিং এ লাইভ পারফরমেন্স মিডিয়াম, এটা সবসময় একটা পরিবর্তনশীল এটা, এবং এটা আগের দিন থেকে পরের দিনে কিছু ডিফারেন্স হতেই পারে। এবং সেটাই বোধহয় প্রথম নাটকে সেটাই বলা হলো, যে প্রথম নাটকটা কিভাবে বিঘ্নিত হয়ে গেল। এবার আমি আসি থিয়েটার হলের কথা, কিভাবে নাটকে সেই প্রেক্ষাগৃহ, যার কথা আমরা বললাম, ব্রহ্ম যেটা বলেছিল তৈরি করতে বিশ্বকর্মাকে, সেই নাটকের প্রেক্ষাগৃহ মোটামুটি 3 ধরনের প্রেক্ষাগৃহ তৈরি করা হলো। আবার তার কথা নাট্যশাস্ত্রে বলা হয়েছে, একটা অবলং বিকশিত, একটা চতুরাস, একটা হচ্ছে তাইস্র। এই সবই সংস্কৃত শব্দ। একটা অবলং, একটা স্কোয়ার, একটা ট্রায়াঙ্গেল। 3 ধরনের সাইজে করা হলো, একটা বড়, একটা মেজো, একটা ছোট বলতে পারেন। বড়টা হচ্ছে ভগবানদের দেখানোর জন্য, মেজোটা হচ্ছে কিংদের জন্য, আর ছোটটা হচ্ছে বাকি সব মানুষদের জন্য। আপনাদেরকে পরের স্লাইডে চলে যাচ্ছি, সেখানে নাটকের প্রেক্ষাগৃহের একটা স্কেচ আছে, সেটা দেখলে আপনাদের একটু সুবিধা হবে। দেখুন 3 ধরনের, আপনার প্রথম স্লাইডে প্রথম অংশে দেখতে পারবেন 3টে স্ট্রাকচার দেওয়া আছে। যেটা রেক্ট্যাঙ্গুলার সেটা হচ্ছে অবলং বিকৃষিত, স্কোয়ারটা হচ্ছে চতুরাস্র, আর ট্রায়াঙ্গুলারটা হচ্ছে ত্রায়স্র। আর তবে মনে রাখবেন যে নাটকে বিভিন্ন অংশ থাকে। অংশ মানে কি, এই পরের স্লাইড, ওই স্লাইডেরই পাশে যেটা ছবি আছে দেখুন, এখানে ধরা হচ্ছে যে সাইজ হচ্ছে 64x32। 64 এবং ইন্টু 32 হচ্ছে ইউনিটটা হচ্ছে হস্ত। তখনকার দিনে সংস্কৃতিতে হস্তটা হচ্ছে ওদের ইউনিট ছিল। প্রেক্ষাগৃহ হচ্ছে হাফ, হচ্ছে প্রেক্ষাগৃহ। যদি পুরো 64 লেন্থ হয়, তাহলে হাফটা হচ্ছে প্রেক্ষাগৃহ 32। আর 3টে পার্ট আছে তার পিছনে। একটা হচ্ছে ফ্রন্ট পার্ট অফ দ্য স্টেজ, যার নাম হচ্ছে রঙ্গপীঠ। তার সেকেন্ড হচ্ছে রঙ্গ শীর্ষ, এবং থার্ড হচ্ছে নৈপথ্য গৃহ। নৈপথ্য গৃহ মানে আজকালকার দিনে আপনার গ্রিন রুম বলতে পারেন, যেখানে মেকআপ বা কস্টিউম বা ইত্যাদি যারা
অভিনেতা অভিনেত্রী তারা প্রস্তুত হওয়ার জন্য যে ঘরে থাকেন। দুটো মেন জায়গা আছে, রঙ্গপীঠ এবং রঙ্গ শীর্ষ। এইটা হচ্ছে মঞ্চ। দুটো কেন, এই প্রশ্নটা আপনারা করতে পারেন। রঙ্গপীঠটা হচ্ছে সামনের মঞ্চ, সেখানে নিচু বা একটু লো ক্যারেক্টাররা সেখানে থাকতেন। আর রঙ্গশীর্ষটা রঙ্গপীঠ থেকে একটু উঁচুতে, এখানে হাইটটা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু একটু উঁচুতে যে রঙ্গশীর্ষটা, সেখানটা মেইনলি যারা বড় ক্যারেক্টার, বড় ইন দ্য সেন্স হাই ক্যারেক্টার, রাজা বা সেনাপতি বা আমাত্য, তারা সেইখানে মোটামুটি তারা আসতেন। তো এবং নৈপথ্য গৃহটা হচ্ছে যেখানে গ্রিন রুম থেকে দুটো দরজা আছে নৈপথ্য গৃহ থেকে এই রঙ্গশীর্ষ বা রঙ্গপীঠে ঢোকার। আর প্রেক্ষাগৃহটা হচ্ছে অডিয়েন্সে বসার জায়গা বা দর্শকদের বসার জায়গা। তার মানে এটা যে পুরো যে 64:32 হয়, এবং এটা হচ্ছে কমন মাপ 64:32, তাহলে হাফ প্রেক্ষাগৃহ আর বাকি যে হাফটা, সেটাকে যদি আপনারা 4 ভাগ করেন, তাহলে একটা ভাগ রঙ্গপীঠ, একটা ভাগ রঙ্গশীর্ষ, আর বাকি 2 ভাগ হচ্ছে নাট্য নৈপথ্য গৃহ। তার মানে আপনার যে 64টাকে ভাগ করেন, তাহলে প্রথম 32 হচ্ছে প্রেক্ষাগৃহ, তারপরে 8 হচ্ছে রঙ্গপীঠ, তারপরে 8 হচ্ছে রঙ্গশীর্ষ, আর তারপরে 16 হচ্ছে নৈপথ্য গৃহ। এই হচ্ছে মোটামুটি ডিভিশন। 64-32টাকে আমরা বলতে পারেন কমন যে ডিভিশনটা। এখানে একটা স্কেচ করা আছে, যে একই জিনিস আছে। আপনারা দেখুন, ওই প্রথমে ওই যেটা গ্যালারি টাইপের আছে, সেটা হচ্ছে দর্শকদের বসার জায়গা, প্রেক্ষাগৃহ। আর তারপরে আপনারা দেখুন, প্রথমে রঙ্গপীঠ, তারপরে রঙ্গশীর্ষ, তারপরে নৈপথ্য গৃহ। দেখবেন নৈপথ্য গৃহ থেকে দুটো দরজা যাচ্ছে, ওই যেটা দুটো আছে, ওটা যাচ্ছে টুয়ার্ডস রঙ্গশীর্ষ, ওখানে ক্যারেক্টাররা প্রবেশ করতেন ফ্রম দ্য গ্রিন রুম। পাশে আরো দুটো জায়গা আছে, মত্রবাণী। আমি যতটা সংক্ষেপে বললাম, এছাড়াও আরো বেশ কিছু কমপ্লেক্সিটিস আছে। এবং শুধু কমপ্লেক্সিটি না, আপনার সবসময় মনে রাখবেন যে বিভিন্ন ধরনের রিডিং আছে। কারণ আমি তো বললাম টেক্সটটা কিন্তু অথেন্টিক টেক্সট না, বিভিন্ন ধরনের রিডিং আছে। এবং আপনার একটা জিনিস মনে রাখবেন, কোনো কোনো নাট্যশাস্ত্র ইজ ভেরি রিপিটেটিভ, মানে একই শব্দ আরেকবার বলা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে একটা কথা এখানে যা বলা হয়েছে, পরের জায়গায় আবার সেটা কন্ট্রিবিউট করা হয়েছে। মানে আমরা যে টেক্সটটা নিয়ে কাজ করছি, টেক্সটটা কিন্তু একটা অথেন্টিক, একেবারে কমপ্লিটলি পরিষ্কার টেক্সট না। রিপিটেশন আছে, ইন্টারপোলেশন আছে, কন্ট্রাডিকশন আছে। মানে এক জায়গায় কথা বলছেন, পরে আরেক কথা বলছেন। সুতরাং এইরকম একটা টেক্সট আমাদের হাতে আছে, সেই টেক্সট আবার দুটো ভার্সন আছে। সুতরাং আমরা মানে এক একটা ট্রান্সলেটার এক একটা এইটার কোনো একটা রিডিংটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তো সেই দিক দিয়ে সবসময় একটা এরিয়া থাকে যেটা মানে একটা কনফিউশনের জায়গা থাকে। তবু আমরা মোটামুটি যেটা কমন নলেজ বা কনভেনশনাল যেটা উইজডম, সেটাকেই আমরা নিয়ে পড়াশোনাটা করছি। এবার আমরা আসি নাটকের আরম্ভে। নাটকের আরম্ভে যে জায়গাটা, সেটাকে বলে পূর্বরঙ্গ বা প্রলগ। এই পূর্বরঙ্গ বা প্রলগে কিন্তু একটা কি বলবো, এটা একটা ইভলিউশন ঘটেছে। ইভলিউশন মানে কি, আগে এটা খুব ছোট আকারে ছিল, পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে আর একটু কমপ্লেক্স করা হয়। প্রথমে খুবই ছোট ছিল, একটা রেসপেক্টফুল ওয়েলকাম টু দ্য অডিয়েন্স ছিল, অডিয়েন্সকে ওয়েলকাম করা, এইটাই ছিল প্রলগ বা পূর্বরঙ্গ। পরবর্তীকালে জটিল হয়, জটিল হওয়া মানে কি আর একটু বড় হয়, নাচ গান, সূত্রধর বলে চরিত্র আসে, স্থপক বলে চরিত্র আসে, নটি বলে একজন ফিমেল ক্যারেক্টার আসে, তিনি ডান্স করেন। এবং তারপরে সূত্রধর মানে 3টে ভাগ হয়। প্রথমে যেটা বিহাইন্ড দ্য কার্টেন পার্ট, যেখানে দর্শকরা পর্দার পিছনে সূত্রধরের থেকে নাটকটার বা যে নাটকটা উপস্থিত চলেছে তার সম্বন্ধে জানতে পারলেন, সূত্রধর বিহাইন্ড দ্য কার্টেন সেটা বললেন। তারপরে কার্টেন উঠে গেল, সূত্রধরই স্থপক হিসেবে সামনে চলে আসলেন। তারপরে তিনি আজকে যে নাটক হবে সেই সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। নটি বলে একজন ফিমেল ক্যারেক্টার, তিনি নাচ গান ইত্যাদি করতে আরম্ভ করলেন। মানে যেটা হলো যে পরবর্তীকালে পূর্বরঙ্গটা বেশ অনেকটা বড় হয়ে গেল। মানে আগে যেটা ছোট অংশ ছিল, কিন্তু যত সময় গেল এটা জটিল হয়ে গেল। আপনাদের এই ক্ষেত্রে বলে দিই, এখানেও একটা মিথিক্যাল গল্প আছে। নাট্যশাস্ত্র মানে অনেক গল্প। এখানে গল্পটা হচ্ছে যে শিব
নাকি ভরতকে বলেন যে তোমার এই প্রলোগ বা পূর্বরঙ্গ তো একেবারেই কি বলবো জলো হয়ে গেছে, তুমি এখানে কিছু ডান্স দাও। এবং তিনি তাণ্ডব নৃত্য নাকি প্রলোগ বা পূর্বরঙ্গে তারপরে ইনক্লুড করা হয়, এবং সেটা শিবেরই বলতে পারেন সুপারিশে। মানে এইরকমই গল্পে নাটকশাস্ত্রে লেখা আছে যে শিব বললেন যে শিবের অনুচর ছিল তন্ডু বলে, তার যে নাচ তাকে বলে তাণ্ডব নাচ, সেটাকে পরে প্রলোগে ইনক্লুড করা হয়। আগে প্রলোগ ছোট ছিল, পরবর্তীকালে প্রলোগটা অনেক বড় করা হয়। এই ক্ষেত্রে আপনাদেরকে বলছি যে কালিদাস তার প্রলোগ কিন্তু নাট্যশাস্ত্রকে খুব একটা ফলো করেননি। কালিদাসের নাটকটা আমরা পড়ে দেখতে পাই অনেক জায়গাতেই কিন্তু নাট্যশাস্ত্রকে ফলো করেননি, অনেক জায়গা আছেন। সুতরাং নাট্যশাস্ত্রটা যে শেষ কথা সেটা কিন্তু কালিদাসের মতন নাট্যকারও কোনো কোনো সময় তার থেকে বাইরে গেছেন, যদিও মেনলি উনি ফলো করেছেন, কিন্তু বেশ কিছু জায়গায় যেখানে উনিও বাইরে গেছেন। আমার হচ্ছে এটাই বক্তব্য যে পূর্বরঙ্গটা উইথ টাইম অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি লং, অনেক বেশি আরো বেশি এলিমেন্টস, ডান্স, সং এগুলো ঢুকতে আরম্ভ করে। তো তিনটে মেইন চরিত্র আছে, সূত্রধর, নটি এবং স্থপক। সূত্রধর হচ্ছে বিহাইন্ড দ্য কার্টেন, নটি যিনি ডান্সটা করেন, আর স্থপক হচ্ছে যিনি কার্টেনটা ওঠার পরে যিনি সামনে আসেন দর্শকের সামনে। এই সূত্রধরকে অনেক সময় এই স্থপকের চরিত্রে পাওয়া যায়, মানে একই চরিত্র, বিহাইন্ড দ্য কার্টেন সূত্রধর, ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স হয়ে যাচ্ছে স্থপক। বিহাইন্ড দ্য কার্টেন তিনি মোটামুটি একটা জেনারেল আলোচনা করেন, আর স্থপক হিসেবে আজকের যে নাটক সেটা সম্বন্ধে তিনি দর্শকদেরকে জানান। তফাৎ হচ্ছে এই যে সূত্রধর আলোচনা জেনারেল আর স্থপকের আলোচনা অনেক বেশি পার্টিকুলার। আমার পরের স্লাইডটা হচ্ছে দু ধরনের নাটকের কথা আমরা বলছি, লোকধর্মী ও নাট্যধর্মী। লোকধর্মী নাট্যধর্মী এই দুটো তফাৎই ভারতের নাট্যশাস্ত্রে আছে। লোকধর্মী মানে হচ্ছে যেরকম গল্প সেই রকম, মানে কোন ধরনের নাটকের যে মূল যে জিনিসটা গেস্টার বা অভিনয় সেটা নেই, যেরকম গল্প সেরকম ভাবে পরিবেশিত হলো। আর নাট্যধর্মী হচ্ছে যখন সেখানে মিউজিক, সং, স্পিচ, নাট্যরূপ এইগুলো দেওয়া হলো, তখন এটাকে বলে নাট্যধর্মী। বুঝতেই পারছি নাট্যধর্মীটা হচ্ছে যে ধরনের নাটক আমরা দেখতে অভ্যস্ত, বা যে ধরনের নাটককে ভরত বলতে পারেন অ্যাডভোকেট করছে, সেটা হচ্ছে নাট্যধর্মী। লোকধর্মী হচ্ছে উইদাউট এনি চেঞ্জ, যেরকম গল্প সেরকমই সামনে উপস্থিত করি উইদাউট এনি চেঞ্জ, সেটা হচ্ছে লোকধর্মী। আর নাট্যধর্মী যখন সেখানে বিভিন্ন ধরনের এক্সপ্রেসিভ গেস্টার্স, সং, ডান্স, মিউজিক ইত্যাদি অ্যাড করে যখন এটা একটা সম্পূর্ণ নাটক হিসেবে আমাদের সামনে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে নাট্যধর্মী। ভরত তার নাট্যশাস্ত্রে 10 ধরনের গল্পের 10 ধরনের নাটকের কথা বলছেন, 10 টাইপস অফ ড্রামাস। আপনার জিজ্ঞাসা করতে পারেন যে এই 10টা ভাগে কিভাবে, মানে ডিফারেন্সিয়েশন কি। ধরুন নামগুলো কি, আমি নামগুলো একটু পড়ে দিই আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন নাটক, প্রকরণ, সমভক্র, ইহামিগ্র, দিমা, ভিয়াগ, অঙ্ক, প্রহসন, ভান, বিথি। এই হচ্ছে 10 টাইপস অফ ড্রামা যেটার কথা ভরত নাট্যশাস্ত্রে বলছেন। এখন একটার সঙ্গে একটা তফাৎটা কোথায়, মানে একটা নাটকের সঙ্গে বিথির তফাৎ কোথায়? মোটামুটি 3 ধরনের ভাগ করা হয়েছে, মানে 3টে ক্যারেক্টারিস্টিক ফিচার নিয়ে ভাগ করা হয়েছে। এক, নাটকটা কত অঙ্কের, হাউ মেনি অ্যাক্টস। এখানে বেশ কিছু টাইপস আছে যেগুলো মাত্র একাঙ্ক বা 1 অ্যাক্ট বা 3 অ্যাক্ট। আবার কোন কোন নাটক আছে যেটা নাটক নাম্বার 1 যে নাটকা, ওটা কিন্তু আবার 5 অ্যাক্ট। তাহলে এখানে যে ডিস্টিংগুইশটা করা হচ্ছে বা ডিস্টিংশনটা করা হচ্ছে সেটা অন দ্য বেসিস অফ দ্য নাম্বার অফ অ্যাক্টস, কতগুলো অ্যাক্ট আছে। কখনো ডিস্টিংশন করা হচ্ছে যে গল্পটা কতটা ওয়েল নোন বা গল্পটা কবির কল্পনা কিনা। এটা হচ্ছে এক। কোন কোন জায়গায় আপনারা দেখবেন যে নাটকটা বা নাটকের যে গল্পটা সেটা ওয়েল নোন একটা স্টোরি, কোন কোন জায়গায় আমরা দেখবো যে গল্পটা নাট্যকার তৈরি করেছেন। আর তৃতীয় যেটা ডিফারেন্সিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চরিত্রগুলো কি। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি চরিত্রগুলো হচ্ছে ভগবান বা রাজা, আর কখনো কখনো চরিত্রগুলো হচ্ছে একেবারে কমন ক্যারেক্টারসরা। তাহলে মোটামুটি 3টে ডিস্টিংশনের জায়গা আছে। নাম্বার অফ অ্যাক্টস, যেরকম আমরা বলতে পারি নাটকা, যে ওটা 5 অ্যাক্ট। আবার যেরকম অঙ্ক নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে 1 অ্যাক্ট। তাহলে এই ডিফারেন্স হচ্ছে বিটুইন দ্য নাম্বার অফ অ্যাক্টস
কোনোটা 5 অ্যাক্ট, কোনোটা 3 অ্যাক্ট, আবার কোনোটা 1 অ্যাক্ট। একটা ডিফারেন্স হচ্ছে ক্যারেক্টার্সরা কোন জায়গাতে আছেন, তারা গড কিং যদি হন তাহলে একটা, আর তারা যদি কমন ক্যারেক্টার হন তাহলে একটা, যেরকম ভানা বা বিথি নাম্বার 9 বা নাম্বার 10, এখানে ক্যারেক্টার হচ্ছে কমন ক্যারেক্টার্স। আবার নাটকা নাম্বার 1, সেখানে ক্যারেক্টার হচ্ছে গড বা গড লাইক হিরোজ। আর 3 নম্বর যেটা আমি বললাম সেটা হচ্ছে যে নাটকে একটা বললাম অ্যাক্ট, একটা বললাম হচ্ছে ক্যারেক্টার্স, আর 3 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে নাটকটা লেন্থটা বা নাটকটা আমি একটুখানি মিস করে গেলাম ব্যাপারটা। ঠিক আছে, আমি আসছি ওটাতে পরে। আর একটা সাবডিভিশন আমরা করতে পারছি, সেটা হচ্ছে দু ধরনের নাটকের কথা বলা হচ্ছে। একটা যে অবিদ্যা টাইপ অফ প্লেস, একটা সুকুমারা টাইপ অফ প্লেস। অবিদ্যা টাইপ অফ প্লেস মানে যেখানে ভায়োলেন্ট মুভমেন্ট, লাফালাফি, নাচা কোদা এটা আছে। আর সুকুমার টাইপ অফ প্লেস হচ্ছে যেটা অনেক বেশি টেন্ডার বা গ্রেসফুল। সুতরাং এই দুটো ডিভিশন আমরা অনেক সময় করে থাকি। যেরকম দিমা, সামাভাক্কারা, ভয়াগা, ইহামিগ্র, এগুলো হচ্ছে অবিদ্যা টাইপ অফ প্লেস। আবার নাটকা, প্রকরণ, ভানা, বিথি, অঙ্ক, সুকুমার টাইপ অফ প্লেস। সুকুমার টাইপ অফ প্লেস হচ্ছে যেগুলো গ্রেসফুল, এগুলো টেন্ডার ইন মুভমেন্ট। আর অবিদ্যা যেগুলো ভায়োলেন্ট, কাটিং, থ্রাস্টিং, স্ট্রাইকিং, এক্সেট্রা এক্সেট্রা। এবার আমরা আসছি নাটকের প্লটে। আপনাদের এইখানটা বলে দিই যে নাট্যশাস্ত্র, আমি এটাতে আরো একটু ডিটেলে আসবো, ইটস এ ভেরি কম্প্রিহেন্সিভ বুক। আমি জানি না আপনারা যদি এখানে অনেকে নিশ্চয় আছেন যারা জানেন যে গ্রিক নাটকে একটা বই আছে যেটাকে আমরা বলি পোয়েটিক্স, অ্যারিস্টটল লেখা পোয়েটিক্স। অনেকে হয়তো যারা হিউম্যানিটিস এর ছাত্রছাত্রী, যদি এখানে ছাত্রছাত্রী মানে কি শিক্ষক শিক্ষা যেখানে থাকেন, তারা নিশ্চয়ই পোয়েটিক্স এর কথা শুনেছেন, অ্যারিস্টটল লেখা পোয়েটিক্স, যে গ্রিক ট্র্যাজেডি একটা মানে সমালোচনামূলক গল্প বই বলা হয়। আপনার যদি পোয়েটিক্স এবং নাট্যশাস্ত্রের পাশে রাখেন তাহলে তফাৎটা খুব পরিষ্কার। পোয়েটিক্স একটা 50 পাতার বই এবং খুবই স্কেচি। সেখানে নাট্যশাস্ত্র 6000 শ্লোকের বই, যেটা বিভিন্ন এডিশনে বিভিন্ন ধরনের পাতা সংখ্যা হয়, 500 থেকে 600 পাতা, এবং প্রচন্ড কম্প্রিহেন্সিভ, প্রচন্ড মাইনিউট, প্রচন্ড ডিটেলড। এখানে আমরা প্লটের কথা বলবো। প্লটের কথা আমরা দেখবো যে প্লট সম্বন্ধে নাট্যশাস্ত্র কি বলেছেন, ভরত কি বলেছেন নাট্যশাস্ত্রে। এবং দেখবেন ভরতের চিন্তা ভাবনা যথেষ্ট সুদূর প্রসারী। উনি 5টা অংশে ভাগ করছেন: প্রারম্ভ, প্রযত্ন, প্রাপ্তি সম্ভব, নিয়তোক্তি এবং ফলপ্রাপ্তি। এই 5টা হচ্ছে হিরোর অ্যাকশনের উপর ডিপেন্ড করে 5টা ভাগ করে। হিরোর অ্যাকশন, নাটকের যিনি কেন্দ্রে ছিল তার অ্যাকশন। প্রারম্ভে বিগিনিং, প্রযত্নতে হিরোর চেষ্টা করছেন, এফার্ট, তিনি এফার্ট দিচ্ছেন। প্রাপ্তি সম্ভবে হিরোর অ্যাচিভমেন্ট পাওয়ার একটা সুযোগ ঘটছে। নিয়তোক্তিতে একটা সার্টেনটি, হ্যাঁ এবার হবে। আর ফলপ্রাপ্তিতে শেষ পর্যন্ত হিরোর অ্যাচিভমেন্টটা হয়ে গেল। এই 5টা হচ্ছে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য হিরো। এখানে কিন্তু শেষ না। আপনারা পরের স্লাইডে দেখবেন যে ভরত নাট্যশাস্ত্রে আরো ভাগ করেছেন। এই যে 5টা ভাগ করেন, দিস ইজ ফ্রম দ্য পয়েন্ট অফ দ্য হিরো। হিরোর বিগিনিং, তিনি চেষ্টা করছেন, প্রযত্ন, এফার্ট দিচ্ছেন, প্রাপ্তি সম্ভব, তার কিছুটা অ্যাচিভমেন্টের পসিবিলিটি দেখা দিচ্ছে, সার্টেনটি, এবং তারপর হচ্ছে ফলপ্রাপ্তি, শেষ পর্যন্ত অ্যাচিভমেন্ট পেলেন। এইগুলো হচ্ছে 5টা অবস্থা, অ্যাকশন অফ দ্য হিরো ইন অ্যাচিভিং দ্য ফাইনাল রেজাল্ট। কিন্তু পরের স্লাইডে দেখুন আপনারা আরো 5টা আছে এক্সটার্নাল কন্ডিশন। মানে হিরো চেষ্টা করলে তো হবে না, এক্সটার্নাল কন্ডিশনও তো আছে। কি কি এক্সটার্নাল কন্ডিশন? বীজ, প্রথমে নাওটা আরম্ভটা বীজ, বিন্দু, এবং আস্তে আস্তে গল্পটা বাড়ছে। পটাকা, পটাকা হচ্ছে মেইন ইনসিডেন্ট, একটা এক্সটার্নাল ইভেন্ট যেটা হিরোর অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করছে। প্রকরি, এটা হচ্ছে এপিসোড, এটা হচ্ছে মাইনার একটা সাবপ্লট, এটাও হিরোর অ্যাকশনটাকে ইনফ্লুয়েন্স করছে। এবং শেষ পর্যন্ত কার্য বা অ্যাকশন, একবারে 5 নম্বর। তাহলে আমরা দুটো স্লাইডে কি দেখলাম? প্রথম স্লাইডে হচ্ছে হিরোর এফার্ট ফ্রম দ্য হিরো সাইড, সেটা প্রারম্ভ, সেটা হচ্ছে
প্রারম্ভ, সেটা হচ্ছে প্রযত্ন, সেটা হচ্ছে ফলপ্রাপ্তি, একবার লাস্টে ফলপ্রাপ্তি, প্রাপ্তি সম্ভব, তারপর নিয়ত ফলপ্রাপ্তি। এটা ফ্রম দ্য হিরো সাইড। হিরো তার অ্যাচিভমেন্টটা পরপর এই স্টেজের মাধ্যমে যাচ্ছে, কিন্তু হিরো যে অ্যাচিভ করবে সেটা কিন্তু ইজ নট ডিপেন্ড অনলি অন হিরো। তার যে কিছু এক্সটার্নাল ইভেন্টসও থাকে, এক্সটার্নাল ইভেন্ট কতটা হিরোকে হেল্প করবে। আপনাদের এই প্রসঙ্গে একটা ছোট্ট একটুখানি উদাহরণ দিই। ধরুন শকুন্তলার প্রথমে কি আছে? দুষ্যন্ত ঘুরতে ঘুরতে একটা কুড়ে ঘরের সামনে বা একটা সামনে এসে উপস্থিত হলেন। এখানে কিন্তু দুষ্যন্ত কিছু করার কিছু নেই, এটা হচ্ছে এক্সটার্নাল ইভেন্ট। যে দুষ্যন্ত ওইখানে কাকতালি ভাবে এসে গেলেন, কাকতালি ভাবে বলুন বা ঘটনা বিভিন্ন ঘটনাতে যেভাবে ঘটলো তাদের উনি এসে গেলেন, এটা হচ্ছে যেটা হচ্ছে এক্সটার্নাল কন্ডিশন। আর নিজে কি করলেন, এইবার এটা ওনার উপর ডিপেন্ড করছে উনি কি ওই ওখানে ঢুকবেন কি ঢুকবেন না। উনি ঠিক করলেন যে উনি ঢুকবেন, এটা হচ্ছে ওনার নিজের অ্যাকশন। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এক্সটার্নাল ইভেন্টস আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি, পাঁচটা স্টেজে ভাগ করতে পারি। আবার হিরো নিজে কি করছেন সেটা পাঁচটা স্টেজে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অবস্থা বলছি, এটাকে হচ্ছে অর্থ প্রকৃত, এরকম পাঁচটা ভাগে ভাগ করা যায়। এবং লাস্টে আমরা থার্ড সাইজ যেটা দেখবো, এটাকে হবে সন্ধি, মানে এক্সটার্নাল ইভেন্ট প্লাস হিরোজ অ্যাকশন। মানে প্রথম হিরোজ অ্যাকশন কি ছিল? প্রারম্ভ। এক্সটার্নাল কি ছিল? বীজ। দুটো মিলে কি হলো? মুখ। ওখানে হিরোজ অ্যাকশন কি ছিল? সেকেন্ডে প্রযত্ন, এফার্ট। আমাদের এক্সটার্নাল ইভেন্টটা কি ছিল? বিন্দু। সেটা মিলে কি হলো? প্রতিমুখ, প্রোগ্রেসিং, গল্পটা এগোচ্ছে। তৃতীয়টা কি ছিল? ফলপ্রাপ্তি সম্ভাবনা ফ্রম হিরোজ পয়েন্ট অফ ভিউ। ওদিকে ছিল একটা মিনিট, ওদিকটা ছিল হচ্ছে পটক বা ইনসিডেন্ট। এখানে ইনসিডেন্ট মানে আপনাদের বলে দিই, গল্পে মেজর প্লট এবং মাইনর প্লট দুটো প্লট থাকে। মেজর প্লটে ঘটনাকে বলে পটকা, আর মাইনর প্লটে ঘটনাকে বলে প্রকরি, যেটা পরে আছে। তাহলে পটক এবং প্রাপ্তি সম্ভব দুটো মিলে এই এখানে যেটা আছে গর্ভ, সেটা হলো সন্ধি। এই সন্ধি হচ্ছে এক্সটার্নাল ইভেন্ট এবং হিরোজ অ্যাকশন, এক্সটার্নাল সার্কেল এবং হিরোজ অ্যাকশন মিলে যেটা হচ্ছে। এইরকম ভাবে নাটককে, প্লটটাকে পাঁচটা ভাগে, পাঁচটা স্টেজে ভাগ করা হয়েছে। এবং এটা ভারতের নাট্যশাস্ত্রে এইরকম ভাবে দেওয়া হয়েছে। আপনারা মনে রাখবেন যে ভরত যে এই যে পাঁচটা ভাগে ভাগ করা হলো, এই সবগুলো কিন্তু ভরত বলছেন উইথ রেফারেন্স টু নাটকা, যেটা আমাদের যে 10টা যে সাবডিভিশন করেছিলাম, তার যে প্রথম যে সাবডিভিশন ছিল নাটকা, ওই নাটকা সাবডিভিশন থেকেই এটা পুরোটা আসছে। আপনারা মনে রাখবেন যে এখানে যে 10টা বলা হচ্ছে, আমি এই স্লাইডটাতে আসছি, এই 10টার মধ্যে 1 নম্বর 2 নম্বর এইগুলো সবচেয়ে সফিস্টিকেটেড ফর্ম, নাটকম প্রকরণ। পরবর্তী গুলো হচ্ছে অনেক প্রিমিটিভ ফর্ম। তো ভরতের যে নাটকের আলোচনাটা বেশিরভাগই বেসড অন নাম্বার 1 নাটকা, কারণ ওটা হচ্ছে সফিস্টিকেটেড ফর্ম, যেটা সেই সময় নাট্যশাস্ত্র তে ভরত যেটাকে ফলো করেছেন। এটাই হচ্ছে সফিস্টিকেটেড ফর্ম অফ ড্রামা। ইভলভ হতে হতে, বিবর্তন হতে হতে নাটকের সবচেয়ে সেই সময়কার যে সফিস্টিকেটেড রূপ, সেটা হচ্ছে নাটকা। আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি। তো এই হচ্ছে আপনাদের প্লটটাকে তাহলে এরকম ভাবে 5 ভাগে ভাগ করা যায় বা 5 ভাগে ভাগ করা হয়েছে। 3টে অ্যাঙ্গেল থেকে, একটা এক্সটার্নাল ইভেন্ট, একটা হিরোজ অ্যাকশন এবং হিরোজ অ্যাকশন এক্সটার্নাল ইভেন্ট মিলে যেটা হচ্ছে সন্ধি। এইবার আমরা আসি সেই সময়কার স্টেজের কথা। আপনাদের একটা কথা বলি যে সেই সময় কিন্তু স্টেজ কিন্তু বেশ কিছু কনভেনশন ছিল। আপনার সবসময় মনে রাখবেন স্টেজে কিন্তু কনভেনশন থাকে। মানে ধরুন একটা কনভেনশন কথা আপনাদেরকে বলছি, আমরা নাটক দেখতে যাই, কতক্ষণ নাটক দেখি? 2 ঘন্টা বা 2.5 ঘন্টা। মানে আমরা তো মোটামুটি নাটক দেখতে গেলাম, প্রবেশ করলাম এবং তারপরে আমাদের সামনে নাটক অভিনীত হলো, কিছু লাইভ ক্যারেক্টার আমাদের সামনে অভিনয় করছে, আমরা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা নাটকটা দেখছি। কিন্তু তাই বলে আমাদের সামনে যে সময়টা অভিনীত হলো সেটা কিন্তু 2.5 ঘন্টা 3 ঘন্টা হতে পারে। 1 বছর বা 2 বছরের ঘটনা প্রবাহ আমাদের সামনে 2.5 ঘন্টায় প্রস্তুত করা হলো। কিন্তু আমরা কিন্তু এটা নিশ্চয়ই প্রশ্ন করব না ওই মঞ্চে বসে বা প্রেক্ষাগৃহে বসে,
যে আমরা তো মাত্র 2.5 ঘন্টা এখানে বসে আছি এই হলের মধ্যে, কিভাবে এটা হলো যে চরিত্রগুলো 5 বছর বা 6 বছরের ঘটনা আমরা দেখে নাম 2.5 ঘন্টাতে? কারণ আমাদের লাইফ কিছু ক্যারেক্টার দেখলাম, তারা 5 বছর বা 6 বছরের ঘটনা দেখানো হলো আমাদের সামনে, কিন্তু আমরা তো মাত্র 2.5 ঘন্টা এখানে থাকলাম। মানে আমি যেটা বলতে যাচ্ছি, বা ধরুন আপনার হিন্দি সিনেমা দেখেন, হিন্দি সিনেমায় একটা 5 মিনিটের গানে 4বার হিরো বা হিরোইনের দৃশ্য পরিবর্তন হয়, বিভিন্ন পোশাকের পরিবর্তন হয়। আমরা তো এই প্রশ্ন করি না যে কিভাবে 5 মিনিটের মধ্যে 4বার হিরো বা হিরোইন পোশাক পরিবর্তন করলেন। মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু কনভেনশন আমাদেরকে মেনে নিতে হয় যখন আমরা নাটক দেখতে যাই, যে এটা এরকম হবে। আমরা সবসময় প্রশ্ন করি না যে কেন এটা হলো। মানে এটা একটা ইংরেজি কথা আছে, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। আমি যখন নাটক দেখতে যাব, কোনো জিনিস আমাকে বিশ্বাস করে নিতে হবে। আমি প্রশ্ন করতে পারি না যে কেন একটা 5 মিনিটের গানে 4বার দৃশ্য পরিবর্তন হলো বা 4বারের নায়ক নায়িকা পোশাক পরিবর্তন হলো। আমাকে ধরে নিতে হবে এটাই হচ্ছে কনভেনশন। মানে আমাকে ওই জিনিসটা, অবিশ্বাসকে বাইরে রেখে আমাকে মঞ্চে প্রবেশ করতে হবে, বা নাটকটা দেখতে গেলে বা সিনেমা দেখতে গেলে প্রবেশ করতে হবে। আমি অবিশ্বাসে প্রশ্ন করতে পারি না কেন এটা হলো, কেন এটা তো হয় না। আমি তোমার 3 ঘন্টা বসে আছি, কিন্তু আমার সামনে 5 বছরের জিনিস অভিনীত হয়ে গেল। আমি তো একবার চেয়ার থেকে নড়লাম না, কিন্তু হিরো তো এখান থেকে ওখানে চলে গেলেন। এইসব প্রশ্নগুলো আমরা করবো না, কারণ আমাদের এগুলো ধরে নিতে হবে। ঠিক সেরকম ভাবে স্টেজ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বেশ কিছু কনভেনশন আছে। আমি একটু তাড়াতাড়ি করছি, ইম্পর্টেন্ট জায়গাগুলো শুধু বলছি। কক্ষ বিভাগা মানে কি? ধরুন মঞ্চের একটা স্টেজের বিভিন্ন অংশ আছে, আমাকে ধরে নিতে হবে এই অংশটা হচ্ছে রাজপ্রাসাদ, এই অংশটা হচ্ছে হয়তো কমন একটা এরিয়া। মানে এটা আমার ধরে নিতে হবে। পরিক্রমা মানে কি? পরিক্রমা মানে হচ্ছে যে চরিত্র একটা জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে। এখন আগেকার দিনে কি করতো, চরিত্র একটা পাক নিল, একটা পাক মানে একবার স্টেজ ঘুরলো, ধরে নেওয়া হবে ওই একটা পাক মানে তিনি রাজপ্রাসাদ থেকে অন্য একটা কোনো দেশে রাজপ্রাসাদ চলে গেলেন। মানে এটা একটা কনভেনশন। কারণ সেই সময় অতটা ছিল না, যে অতটা আমরা কি বলবো, অতটা ইভলভড মেকানিজম ছিল না যে আমরা দেখাতে পারবো যে দুটো জায়গার আলাদা সিন সেটিং এবং চরিত্র এখান থেকে ওখানে গেলেন। ওই পরিক্রমা করে একবার ঘুরলেন, ঘুরে বোঝানো হলো যে উনি এখান থেকে ওখানে চলে গেলেন। এইগুলো হচ্ছে বিভিন্ন কনভেনশন অফ স্টেজ, যেটা সেই সময় কক্ষ বিভাগা। তারপরে ইউজ অফ ইন্টারলিউডস, আপনাদের এই লাস্টেরটা বলি। ইন্টারলিউড মানে কি, যে আমরা একটা কথা মনে রাখবেন যে ভারতের নাট্যশাস্ত্রে যে নাটক কথা বলা হচ্ছে সেখানে মেন জায়গাতে কিন্তু হিরোই থাকতো, কিন্তু বিভিন্ন অঙ্কের মধ্যে যে অংশটা সেটাকে বলতে ইন্টারলিউড। সেখানে কিন্তু যারা কমন ক্যারেক্টার্স বা হয়তো গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্কের মধ্যে কিছু ঘটনা ঘটেছে, প্রথম অঙ্কে হয়তো চরিত্র একটা জায়গায় আছে, দ্বিতীয় অঙ্কে হয়তো অন্য কিছু ঘটেছে, ওই গ্যাপটাতে কি ঘটলো গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা ইন্টারলিউডস হতো। ইন্টারলিউড হচ্ছে গ্যাপ বিটুইন দ্য টু অ্যাক্টস। ইউজ অফ ইন্টারলিউডস 5 ধরনের ইন্টারলিউড ব্যবহার করা হতো। আমি একটু তাড়াতাড়ি করছি। বিষকম্ভক, কুলিকা, প্রবেশক, অঙ্কবতর, অঙ্কমুখ, এগুলো হচ্ছে 5 ধরনের ইন্টারলিউডস। কোনটা ইন্ট্রোডাক্টরি সিন, কোনটা ইন্টিমেটিং সিন, কোনটা সাপোর্টিং সিন, কোনটা ট্রানজিশনাল সিন, কোনটা অ্যান্টিসিপেটরি সিন। এই সিনগুলো হচ্ছে নট দ্য মেন ড্রামা, এগুলো হচ্ছে বিটুইন দ্য অ্যাক্টস। মেন ড্রামাতে কিন্তু হিরো বা শুধু উঁচু চরিত্রের এই মোটামুটি থাকতেন। এই ইন্টারলিউডসে কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা দুটো অঙ্কের মধ্যে কি ঘটনা ঘটেছে সেটাকে দর্শকদেরকে জানানো, সেইতে কাজটা তো থ্রু দ্য ইন্টারলিউডস। ইন্টারলিউডসে 5টাকে ভাগ করা হচ্ছে। ইন্ট্রোডাক্টরি সিন মানে হচ্ছে বিফোর দ্য ফার্স্ট অ্যাক্ট, বাকিগুলো হচ্ছে বিটুইন দ্য অ্যাক্টস। বিভিন্নভাবে গল্পটা এগিয়ে নিয়ে যাওয়া হতো থ্রু দ্য ইন্টারলিউডস। অ্যাক্টিং, অভিনয়। এবার আমরা অভিনয়তে আসছি। 4 ধরনের অভিনয়ের কথা বলা হয়েছে। ফিজিক্যাল মানে জেস্টার্স বা ভার্বাল, শব্দ, বাক্য। আহর্য মানে হচ্ছে মেকআপ বা কস্টিউম। আর সাত্বিক হচ্ছে ইমোশনাল। ফিজিক্যাল তো বুঝতেই পাচ্ছেন, বিভিন্ন ধরনের গেস্টার্স, মাথা, হাত ইত্যাদি বিভিন্ন ধরনের গেস্টারের মাধ্যমে বোঝানো। ভার্বাল হচ্ছে কথাবার্তার মাধ্যমে কে কাকে কি রকমের কথা বলবে। আপনাদের এই প্রসঙ্গে বলে দিই
যে নাট্যশাস্ত্রের সময় কিন্তু নাটকে কিন্তু দুটো ভাষা ব্যবহার হতো, সংস্কৃত এবং প্রাকৃত। সংস্কৃত যে ফর দ্য হিরো অ্যান্ড দ্য নোবেল ক্যারেক্টার্স, আর প্রাকৃত যে ফর দ্য ইনফেরিয়ার ক্যারেক্টার্স। আর যে মেকআপ এবং কস্টিউম, অর্নামেন্ট, হেড গিয়ার, এইগুলো পড়ার যে বিভিন্ন আছে সেটা সাহায্য। আর সাবজেক্ট ইমোশন, ইমোশন ব্যাপারটা আমি পরবর্তীকালে আসবো। রাস্তা এবং ভাবা যেমন আলোচনা করব, রাস্তা ভাবাটা গুরুত্বপূর্ণ। আমি হয়তো কিছু স্লাইড তাড়াতাড়ি করে ওই দিকে চলে আসার চেষ্টা করব। এই হচ্ছে অভিনয়ের 4টে ভাগ, অঙ্গিকা, বাচিকা, আহার্য, সাদ্বিকা। এবং এরও বিভিন্ন ধরনের সাবডিভিশন আছে। আপনাদের একটা দেখবেন নাট্যশাস্ত্র ভেরি কম্প্রিহেন্সিভ, এত ডিটেলিং আছে যে আপনার নিজের অবাক হয়ে যাবেন। এখানে আমি কিছু মুদ্রা একটা স্লাইড দেখিয়েছি, এগুলো সবই হচ্ছে পার্ট অফ দ্য ফিজিক্যাল অ্যাক্টিং, যেটা বললাম অঙ্গিকা। এই হাতটা এরকম ভাবে করা, হাতটা ওই রকম করা, এবং বিভিন্ন নাম আছে এবং বিভিন্নটা বিভিন্ন জিনিস সিগনিফাই করে। আমি ভারতের একটা ছোট্ট কোটেশন দিয়ে আমি এটা শেষ করবো অ্যাক্টিং পার্টটা। উনি বলছেন যে একজন অ্যাক্টর তিনি কেন রাজার চরিত্রে অভিনয় করতে পারবেন না। মানে অ্যাক্টর, it may be asked, how can an actor with a few accessories express the qualities of a king? Why not? He has been painted, he has been decked with ornaments. With all this, if he walks with dignity, he could feel he owns the whole earth. Why a king behaves like that, you do not know, but a king behaves like an actor, so an actor can also behave like king. উনি বলছেন একজন অভিনেতা, সাধারণ অভিনেতা একজন রাজার চরিত্রে অভিনয় করতে পারে, কেন সে পারবে না, না পারার কোনো কারণ নেই। মানে উনি যেটা মেন বলতে যাচ্ছেন যে অ্যাক্টরের the sky is the limit for the actor. একটা যে কোনো কিছু অভিনয় করতে পারেন, রাজা বা ভগবানের মতন চরিত্র সেগুলো উনি খুব সহজে অভিনয় করতে পারেন, না করার কোনো কারণ নেই, করতেই পারেন। এটাই উনি বলতে যাচ্ছেন যে মানে অ্যাক্টিং সম্বন্ধে বেশি উচ্চ ধারণা উনি পোষণ করছেন। ক্যারেক্টারদের বা বিভিন্ন ভাগ আছে মেল এবং ফিমেল ক্যারেক্টারদের, আমি শুধু নামগুলো পড়ে যাচ্ছি। ধীরোদ্ধতা, ধীরললিতা, ধীরদত্ত, ধীরপ্রশান্ত, এটা হচ্ছে মেল ক্যারেক্টারদের মধ্যে ভাগ, মানে মেল হিরোজদের মধ্যে। ফার্ম অ্যান্ড ব্রেভ, ফার্ম অ্যান্ড স্পোর্টিভ, ফার্ম অ্যান্ড নোবেল, ফার্ম অ্যান্ড কাম। আর নায়িকাদেরকে 4টে ভাগ করে, ধীরা, ললিতা, উদ্ধত্ত, নিভৃত। ধীরা যে স্টেডি, ললিতা চার্মিং, উদ্ধত্ত নোবেল, নিভৃত কোয়াইট। এই 4 ভাগে ক্যারেক্টারদেরকে ভাগ করা হয়। রোল অফ উইমেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট তার কারণটা কি, মেয়েদের ভূমিকা কি নাটকে। আর বিশেষ করে আজ থেকে 2000 বছর আগের কথা আমরা বলছি। আপনারা তো এমনিতেই আমি জানি না আপনারা জানেন কিনা, এলিজাবেথের পিরিয়ডে, মানে আমি তো ইংরেজি সাহিত্যে পড়াই, তখন কিন্তু পুরুষরা কিন্তু মহিলাদের চরিত্রে অভিনয় করতেন, কারণ মহিলাদের মঞ্চে আসার ব্যবস্থা ছিল না বা অধিকার ছিল না, পুরুষরা মেয়েদের অভিনয় করতেন। আপনারা দেখবেন শেক্সপিয়ার অনেক নাটকে দেখবেন নারীরা পুরুষ ডিসগাইজ নিয়েছেন, তার একটা কারণ আছে, কারণ পুরুষরা নারী চরিত্রে অভিনয় করতেন। সুতরাং পুরুষরা নারী চরিত্রে অভিনয় করতেন বলেই মাঝে মাঝে আমরা দেখতাম নারী চরিত্ররা পুরুষ ডিসগাইজ নিয়েছেন, যাতে পুরুষরা পুরুষদের ভূমিকা অভিনয় করতে পারেন। রোল অফ ওমেনটা কি এই নাট্যশাস্ত্রে, আমি নাট্যশাস্ত্রে চলে আসি এলিজাবেথ পিরিয়ড বাদ দিয়ে, বলার একটা কারণ যে আমরা এলিজাবেথ পিরিয়ডে মেয়েদেরকে মঞ্চে দেখিনি, ছেলেদেরকে মেয়েদের ভূমিকা অভিনয় করে দেখেছি। নাট্যশাস্ত্রে কিন্তু সেটা নেই। নাট্যশাস্ত্রে মেয়েরা মেয়েদের ভূমিকা অভিনয় করছেই, এমনকি বলা হচ্ছে যে অশক্ত পুরুষ এবং বৃদ্ধ পুরুষ বা বাচ্চাদের ক্ষেত্রে যদি তারা কোমল প্রকৃতির হয়, তাহলে মেয়েরা সে অভিনয় করতে পারে। মানে মেয়েরা পুরুষদের অভিনয় করতে পারে যদি কোমল প্রকৃতির বা বৃদ্ধ অশক্ত কোনো পুরুষের অভিনয় করতে হয়। সুকুমারা প্রোডাকশন আপনাদের একটু আগে বলেছিলাম, যেখানে যে গ্রেসফুল, সেখানে মেয়েরা বেশিরভাগ অভিনয় করতেন। আর অবিদ্যা, যেটা হচ্ছে একটু ভায়োলেন্ট, সেখানে পুরুষ অভিনয় করতেন। আর যেখানে সিঙ্গার রস মানে ইরোটিক এলিমেন্ট ছিল, এবং সেই সময় নাটকে অনেক গল্পে সিঙ্গার আর ইরোটিক এলিমেন্ট ছিল, সেখানে মেয়েদের একটা বেশ বড় ভূমিকা ছিল। মানে আমার মেন বক্তব্য এই স্লাইডে যে উইমেন হ্যাড এ ভেরি বিগ রোল টু প্লে, এবং কোনোভাবেই তাদের ডিসক্রিমিনেট করা হতো না। এমনকি মেয়েরা পুরুষদের ভূমিকা অভিনয় করছেন এইরকম দেখা গেছে, নাট্যশাস্ত্রে সেটা লেখাও আছে। মোটামুটি আমি যা বলছি সবই নাট্যশাস্ত্র বেস করে বলছি। এই অংশটা আমি একটু আগে আপনাদের বলেছি যে নাট্যশাস্ত্র প্রচন্ড ডিটেইল, প্রচন্ড কম্প্রিহেন্সিভ। 108 ধরনের ডান্স মুভমেন্টের কথা বলা হয়েছে, 13 ধরনের হেড মুভমেন্টের কথা বলা হয়েছে, 24 ধরনের হ্যান্ড মুভমেন্টের কথা বলা হয়েছে। ইজ ভেরি ডিটেল। এবং শুধু এই না, এখানে আরো অনেক অনেক জায়গায় প্রচন্ড ডিটেল বলা হয়েছে। আমি আর এই পয়েন্টটা বেশি স্ট্রেস করলাম না। এবার আসি দর্শকদের কাছ থেকে কি এক্সপেক্ট করা হতো। দর্শকদের কাছ থেকে এক্সপেক্ট করা হতো দর্শকরা
নাটক দেখবেন, দর্শকদের মানে থেকেও কিছু ধরা হতো, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, তারা ইম্পার্শিয়াল হবেন, অ্যাডভান্স ইন এজ হবেন, তারা নাটকের কদর করতে শিখবেন, তারা প্রোজোডি জানবেন। প্রোজোডি মানে হচ্ছে আমরা যাকে অলংকার শাস্ত্র বলি, কবিতার অলংকার শাস্ত্র। তারা সিম্প্যাথেটিক হবেন, যে চরিত্রগুলো নাটকে অভিনয় তাদের প্রতি সিম্প্যাথেটিক হবেন। মানে দর্শকের কাছ, আপনার সবসময় মনে রাখবেন যে কোনো জিনিস সফল হবে তখনই যদি সেটা সমাদৃত হয়। তা সমাদরটা করবেন কারা? দর্শক। সেই দর্শক যদি নিজে সমৃদ্ধ না হন, তা তিনি কি সমাদর করবেন? তাহলে দর্শককে গুরুত্বপূর্ণ, সেটা এখানে বলা হয়েছে যে দর্শকদের কাছ থেকেও কিন্তু ভরতের এক্সপেকটেশন অনেক ছিল, সেই সমজদার কদর করতে শিখবেন, সেটাই বিভিন্ন এখানে বলা হয়েছে। আমি আর বিশেষ করে যাচ্ছি না। পরে যে রাসা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাসা এবং ভাবা। এবং অনেকেই নাট্যশাস্ত্র শুনলে প্রথমেই এই দুটো কথাই বলেন যে রাসা কি ভাবা কি, কিন্তু এটা একটু উদাহরণ দিয়ে বোঝাতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিই। এই উদাহরণটা নাট্যশাস্ত্রে নেই, কিন্তু নাট্যশাস্ত্র উপরে যে বেশ কিছু বই আছে তাতে এই উদাহরণটা দেওয়া আছে। উদাহরণটা এইরকম, ধরুন একজন একটা জায়গায় খেতে গেলেন মানে তিনি বিভিন্ন ধরনের খাবার মেনু ছিল, কোনোটা ঝাল, কোনোটা টক, কোনোটা মিষ্টি, এবং সবগুলো বেশ উপাদেয়। তিনি খেলেন, প্রত্যেকটা তিনি খাচ্ছেন, কোনোটা ঝাল যেটা, কোনোটা টক যেটা, মিষ্টি বা কোনোটা রিচ, এবং তিনি খাচ্ছেন এবং তার মুখের মধ্যে একটা, খাবারগুলো খুব উচ্চ স্তরের, ডেলিশিয়াস, টেস্টি, তার মুখের মধ্যে একটা বেশ খাবার এনজয় করার ভাবটা, পরিতৃপ্তি ভাবটা ফুটে উঠলো। একটা করে খাচ্ছেন উনি। তারপরে খাওয়া শেষ হয়ে গেল। খাওয়া শেষ হওয়ার পরে তিনি কিছুক্ষণের জন্য হয়তো একটু একটা চেয়ারে বসে, ইজি চেয়ারে বসে, ধরে নিলাম ইজি চেয়ারে বসলেন, বসে এই যে এতক্ষণ যে খেলেন তার যে সম্পূর্ণ যে এফেক্টটা যেটা হলো, সেটা ওনার মুখে মধ্যে দেখা গেল উনি হয়তো জিভ দিয়ে ঠোঁটটা চাটছেন। এটা হচ্ছে এই যে এতগুলো খাবার উনি খেলেন, তার একটা কিউমিলেটিভ এফেক্ট, একটা কমপ্লিট ফিলিং অফ এনজয়মেন্ট, একটা ভালো খাবার খেলাম, একটা ভালো একটা ফিস্ট হলো। তারপরে দেখা গেল তুমি কিছুক্ষণের জন্য হয়তো একটুখানি দু এক মুহূর্তের জন্য হয়তো একটু অন্যমনস্ক হয়ে গেলেন। সেই সময় তার মুখে একটা প্রশান্তি দেখা দিল। এইবার আমি আপনাদের বলছি, ওই যে মুখে যে প্রশান্তিটা দেখা দিল, এই সব কিছু খাবারের পরে ওই যে ফিলিং অফ এনজয়মেন্টের পরে যেটা প্রশান্তি দেখা দিল, ওটাকে আমরা বলছি রাসা। একজন দর্শকের নাটকটা দেখার পরে এই ফিলিংটা হবে, এই রাসা ফিলিংটা হবে। রাসা হচ্ছে যে ফিলিংটা আমরা স্পেক্টেটরের কাছ থেকে, একজন নাট্যকার চান যে স্পেক্টেটর আফটার সিইং দ্যাট ড্রামা তার মধ্যে ফিলিং অফ রাসাটা আসবে, ওই ফিলিং অফ এনজয়মেন্ট। আর ওই যে যেটা আমি বললাম একটু ঠোঁট চাটা, যে সবগুলো খাওয়ার পরে বিভিন্ন টেস্ট গুলো হওয়ার পরে একটা কিউমুলেটিভ যে একটা ফিলিং অফ এনজয়মেন্ট, ওটাকে উনি বলছেন স্থায়ী ভাবা। আর ওই যে বাকিগুলো যে ওই কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা টক, যে বিভিন্ন ছিল, ওগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবাস। মানে একটা নাটকে অনেক কিছু থাকবে, হাস্য থাকবে, করুণ থাকবে, ক্রোধ থাকবে, বিমর্ষ থাকবে, সব থাকবে, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল। কিন্তু তার কম্পোজিট হোলটা যেটা হবে, সেটা একটা কম্পোজিট ফিলিং অফ এনজয়মেন্ট নিয়ে আসবে, যেটা স্থায়ী ভাবা। আর তারপরে একটা ইমার্শন ইন এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে ইমার্স করে দেওয়া, সেইটা হচ্ছে রাসা। এই হচ্ছে মোটামুটি আপনারা বলতে পারেন, একটু বলতে পারেন সরলীকরণ করলাম, আমি একটা উদাহরণ দিয়ে সরলীকরণ করার চেষ্টা করলাম, কিন্তু এটাকে আপনারা মোটামুটি রাসা এইভাবে যদি আপনারা দেখেন, তাহলে একটু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এইখানে আমি যে স্লাইডটা, সেখানে এটাই লেখা আছে, সেখানে আমি আর স্লাইডটাতে পড়লাম না। ওই ওই একটা ছোট্ট কোটেশন আছে, আমি কোটেশনটা একটু পড়ছি। জাস্ট অ্যাজ when various condiments, sauces and herbs and other materials are mixed, a taste different from the individual taste of component is felt, so also along with different bhavas, emotions, the sthai bhava becomes a taste. যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি রাসা। আমি যে উদ্ধৃতি দিলাম সেটা ভারতের নাট্যশাস্ত্রে নেওয়া হয়েছে। ওই যে কথাটা আমি বললাম সেটাই উনি বলেছেন, যে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টসের বিভিন্ন ধরনের টেস্ট হচ্ছে, আর যেটা কালমিনেটিং যে টেস্টটা সেটা হচ্ছে ভাবা, এবং সেখানে যে ফিলিং এনজয়মেন্টটা সেটা হচ্ছে রাসা। এবার আপনাদের পরের স্লাইডে আসি ভাবাতে।
তার আগে একটা কথা একটু বলে দিই, আমি একটু আগের স্লাইডে গিয়ে বলে দিই। 8 ধরনের রাসার কথা আমাদের ভরত বলছেন: শৃঙ্গারা, হাস্য, করুণা, রুদ্র, বীরা, ভয়ানক, বিভৎস ও অদ্ভুত। একবার স্লাইডের লাস্ট লাইনে আছে একটা, যে 8টা রাসার কথা উনি বলছেন, এইরকম ধরনের 8টা ফিলিং। ভাবা কি? ভাবা হচ্ছে, আপনাদের এইবার একটা উদাহরণ দিই, আমি দুটো শব্দ ব্যবহার করবো এখানে, বিভাবা এবং অনুভবা এবং ব্যভচারী ভাবা। এটার একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা লোক ক্যারেক্টার বি কে কিছু খারাপ কথা, অপমানসূচক কিছু বললেন, এ বি কে বললেন। বি তাতে কি হলো? বি তাতে শুনে তার মানে তার রিয়াকশন হচ্ছে, তার চোখ লাল হয়ে গেল, তার হাত পা কাঁপতে আরম্ভ করলো, দপদপ করে ঘামতে আরম্ভ করলেন, ইত্যাদি হতে পারে। তারপরে বি কি করলেন? অপমানিত হওয়ার পরে তিনি এর উপরে একটা উত্তপ্ত কিছু বাক্য বললেন। দেখেন 3টে ঘটনা ঘটছে। এ তাকে ইনসাল্ট করছেন, এটাকে আমরা বলবো বিভব। বিভব মানে হচ্ছে ফার্স্ট ঘটনা, যেখান থেকে সবকিছু আরম্ভ হয়, স্টিমুলাস যাকে বলছে। বি কি করছে ওটা শোনার পরে? তার মধ্যে ইনভলন্টারি রিঅ্যাকশন। ইনভলন্টারি মানে কি? তিনি নাচাইতে হচ্ছেন, তার মাথা দপদপ করতে আরম্ভ করলো, তার চোখ লাল হয়ে গেল, তার গা দিয়ে ঘাম বেরোতে আরম্ভ করলো, এটা ইনভলন্টারি। বি কিন্তু চাচ্ছে না, কিন্তু ওই রকম অপমানিত হওয়ার পরে বি থেকে ওই রকম একটা রিঅ্যাকশন রেসপন্স বেরোলো। আর 3 নম্বর যেটা বললাম, তিনি উত্তপ্ত কথাবার্তা বলতে আরম্ভ করলেন, সেটা হচ্ছে ভলান্টারি রিঅ্যাকশন। বি অপমানিত হওয়ার পরে তিনি এবার উত্তপ্ত কথাবার্তা বললেন। প্রথমটা যেটা স্টিমুলাস, সেটাকে আমরা বলি অনুভব, বিভাব। দ্বিতীয়টা বি এর যে ইনভলন্টারি রিঅ্যাকশন, তার গা দপদপ করা, তার চোখ লাল হয়ে যাওয়া, এটা হচ্ছে ইনভলন্টারি রিঅ্যাকশন, এটা যে অনুভব। আর 3 নম্বর তিনি যেটা করলেন, সেটাকে আমরা বলছি ব্যভচারী ভাব। এটা হচ্ছে ভলান্টারি রিঅ্যাকশন, যখন তিনি নিজেও কিছু উত্তপ্ত বাক্য বা হয়তো হাতটা চড়িয়ে দিলেন, এটাকে আমরা বলছি ব্যভচারী ভাবা। তাহলে বিভাব হচ্ছে স্টিমুলাস, অনুভব হচ্ছে ইনভলন্টারি রিঅ্যাকশন, আর ব্যভচারী ভাব হচ্ছে ভলান্টারি রিঅ্যাকশন। এইরকম ভাবে যখন দেখেন, আপনার ভাবাটাকে বুঝতে পারবেন। আপনার প্রশ্ন করতে ভাবা রাসার সঙ্গে নাটকীয় সম্পর্ক, অভিনয় যিনি করছেন তা তিনি ভাবা অভিনয় করছেন, আর দর্শকদের মধ্যে সেখান থেকে রাসা উৎপাদন হবে। অ্যাক্টর এবং অডিয়েন্স, অ্যাক্টর বিভিন্ন ভাবার মাধ্যমে রাসা নিয়ে আসেন। ভাবার থেকে রাসা আসে, উল্টো কখন হয় না, রাসার থেকে ভাবা হয় না। মানে ইট ইজ ফ্রম ভাবা টু রাসা। ভাবা হচ্ছে দ্য ফার্স্ট, যেটা অ্যাক্টরের অভিনয়ের মাধ্যমে হচ্ছে, এবং সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে স্পেকটেটর যদি তার যে নাটকটা এনজয়মেন্ট তার যে সম্পূর্ণ হয়, তাহলে রাসা হচ্ছে। আমি খুব সরলীকরণ করে বোঝালাম, ব্যাপারটা এর চেয়ে অনেক বেশি জটিল, কিন্তু এইভাবে বললে বোধহয় আপনাদের সুবিধা হচ্ছে বুঝতে, আমারও নিজের পড়াশোনার সুবিধা হয়েছিল। আচার্য বা ডিরেক্টরের কাছ থেকে বেশ কিছু অ্যাট্রিবিউটস আশা করা হয়, যেরকম স্পেক্টরের কাছে আশা করা, ডিরেক্টরের কাছে আশা করা হয় তিনি নাটকের স্টেজ জানবেন, নাটকের বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার জানবেন, এটাই আশা করা হয়। সেটা এখানে বলা হয়েছে, আমি আর বিস্তারিত গেলাম না। মোটামুটি তার কাছ থেকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শেখা, বা তার বিভিন্ন ধরনের স্টেজ সেটিং সম্বন্ধে, চরিত্রদের সম্বন্ধে জানা, ইত্যাদি ইত্যাদি, নাটকের প্লট সম্বন্ধে জ্ঞান, এগুলো সব না জানলে একজন ডিরেক্টর বা আচার্য হওয়া যায় না। এটা সেটাই স্লাইডে লেখা আছে। সিদ্ধি হচ্ছে সাকসেস অফ দ্য প্রোডাকশন, নাট্য সিদ্ধি। আমি আর বেশিক্ষণ সময় নেবো না, আমি প্রায় স্লাইডে শেষ দিয়ে চলে এসেছি। আমি জানি আমি তো সময় একটু ক্রস করে গেছি, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, আর 5-7 মিনিট হয়ে যাবে। নাট্য সিদ্ধি মানে হচ্ছে সাকসেসটা 2 ধরনের হয়, একটা দৈবিক আর একটা হচ্ছে মানসিক। মানসিক মানে হিউম্যান। দৈবিক সিদ্ধিটা হচ্ছে একটা প্রেক্ষাগৃহের মধ্যে সম্পূর্ণ শান্তি, চুপ সবাই, মানে এই যে একটা নাটকটার সামনে অভিনীত হলো, তার সামনে সবাই যেন সমাহিত হয়ে গেলেন, সেটা দৈবিক সিদ্ধি। আর হিউম্যান সাকসেসটা কখন হয়? যখন হয়তো হাততালি পড়লো, কেউ হয়তো কি বলবো, আর একটু বেশি মানে কি শব্দ, সাধু, আহো, এরকম ধরনের কিছু শব্দ প্রয়োগ করলেন, যার মাধ্যমে তার যে নামটা ভালো লাগে সেটা প্রকাশ করলেন, সেটা হচ্ছে শো অফ হিউম্যান সাকসেস। আমি 2 ধরনের সাকসেস বলছি, ডিভাইন সাকসেস এবং হিউম্যান সাকসেস। ডিভাইন সাকসেস একটা সমাহিত, সম্পূর্ণ নীরব একটা ব্যাপার, আর হিউম্যান সাকসেস ক্ষেত্রে যখন একটা এক্সপ্রেশন একটা হয়, সেটা বিভিন্ন ধরনের এক্সক্লেমেশন হতে পারে, সাধু, আহো, এরকম, বা অনেক সময়
হয়তো হাততালি ইত্যাদি মাধ্যমেও প্রকাশ করা যেতে পারে। এইবার একটা কথা আমি বলছি, গ্রিক থিয়েটার নাট্যশাস্ত্র, এখানে 4 ধরনের আমি দেখিয়েছি কিভাবে গ্রিক থিয়েটার নাট্যশাস্ত্রের মধ্যে তফাৎ আছে। 4 ধরনের খুব তাড়াতাড়ি বলছি। গ্রিক থিয়েটারের নাট্যশাস্ত্রে যতটা নাচ গানের উপর জোর দেওয়া হয়েছে গ্রিক নাটকে সেটা নেই। গ্রিক নাটকে 3 ইউনিট অফ টাইম, প্লেস এন্ড অ্যাকশন নিয়ে বলা হয়েছে, নাট্যশাস্ত্রে সেটা নেই। ইউনিট অফ টাইম, প্লেস অ্যাকশনটা কি একটু বোঝাতে সময় লাগবে। মোটামুটি আপনি ধরে নিন যে একই জায়গায় অভিনীত হবে, একই সময়টা 24 ঘন্টার মধ্যে হবে এবং একটাই ঘটনা থাকবে, কোনো সাবপ্লট থাকবে না। তাকে বলে ইউনিট অফ টাইম, প্লেস এন্ড অ্যাকশন। নাট্যশাস্ত্র এটা মানে না। গ্রিক থিয়েটার ইউনিট অফ টাইম, প্লেস, অ্যাকশন মানে, এটা বলে 3 ইউনিটিস। কিন্তু এবং আমাদের ইংরেজি সাহিত্য আমরা দেখেছি যে বেশ কিছু নাটক এটা মানতেন, বেশ কিছু নাটক মানতেন না। নাট্যশাস্ত্রে এটা মানা হচ্ছে না। আর ইমিটেশন গ্রিক সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ। এই সাহিত্যে যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি নাট্যশাস্ত্রে গুরুত্বপূর্ণ। ইমিটেশন মানে হচ্ছে যাকে গ্রিক সাহিত্যে মাইমেসিস বলা হতো, নাট্যশাস্ত্রে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও মাইমেসিস কথা অ্যারিস্টটল নিজেরই ব্যবহার করা শব্দটা গ্রিক ইন অরিজিন, কিন্তু নাট্যশাস্ত্রের চেয়ে অনেক বেশি আমরা মিমিক্রি দেখেছি। এবার মডার্ন ইন্ডিয়ান থিয়েটার নাট্যশাস্ত্র, আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এখানে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রঙ্গমঞ্চ বলে একটা লেখা লিখেছিলেন, যেটা পরবর্তীকালে স্টেজ বলে ইংরেজিতে অনুদিত হয়। সেখানে উনি বলছেন যে আমাদের সব সময় আমরা কি কল্পনা করতে পারি না, মানে আমাদেরকে স্টেজে দেখানো হবে যে আমি পর্বত চূড়ায় আছি, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ ক্যারেক্টার পর্বত চূড়ায় আছে। কেন? যদি চরিত্র যদি বর্ণনা করে তাহলে কি আমি এটা মানতে পারবো না? মানে আমাকে কি সবকিছু দেখাতেই হবে? দর্শকের কোনো কল্পনা শক্তি নেই, মানে ধরে নিতে হবে দর্শকের কল্পনা শক্তি নেই। দর্শক যদি দেখানো হয় তাহলে সে বুঝবে। নাট্যশাস্ত্রে আমরা বলেছিলাম যে সেখানে অনেক কিছু কল্পনা করার জায়গা ছিল। ধরে নিতে হবে যে এটা রাজপ্রাসাদ, ধরে নিতে হবে যে এটা মাঠ, ধরে নিতে হবে যে এটা হচ্ছে কুড়েঘর। রবীন্দ্রনাথ সে কথাটাই বলছেন যে আমাদের সবকিছু স্টেজ সেটিং করে কেন দেখাতে হবে? দর্শকের কল্পনার উপরে আমরা কেন ভরসা করতে পারবো না? এবং উনি নাট্যশাস্ত্র এবং উনি যে নাটকগুলো শেষের দিকে করেছিলেন, যে শান্তিনিকেতন যে নাটকগুলো করেছেন, সেখানে অনেক জায়গাতে কিন্তু স্টেজে সেরকম মানে সফিস্টিকেশন ছিল না। উনি দর্শকের কল্পনার উপর অনেক কিছু আস্থা রেখেছিলেন। নাট্যশাস্ত্রে উনি ব্যাপারটা নিচ্ছেন যে কেন আমি দর্শকের কল্পনার উপরে আস্থা রাখতে পারবো না, এই কথাটা উনি বলছেন। যে সবসময় কেমন টল মাউন্টেন বা ট্রি দেখাতেই হবে? আমি যদি হাতটা আউটস্ট্রেচ করি, কেন ধরতে হবে হাত আউটস্ট্রেচ মানে যে টল মাউন্টেন? নাট্যশাস্ত্রে এরকম বেশ কিছু সিম্বল আছে যে এইটা করা মানে ধরে নিতে হবে টল মাউন্টেন, এটা করা মানে ধরে নিতে হবে যে একটা গরম দিন, মানে চরিত্র হাফ শাট আইস, তার চোখ অর্ধ নিমিলিত, মানে ধরে নিতে হবে সেদিনটা প্রচন্ড গরম। রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বলতে যাচ্ছেন যে কেন আমরা আমাদের ইমাজিনেশনটাকে ব্যবহার করতে পারবো না, কেন সবকিছু আমাদের দেখাতে হবে? মডার্ন ইন্ডিয়ান থিয়েটার নাট্যশাস্ত্রে আর কিছু আছে আপনাদেরকে এই ক্ষেত্রে জানিয়ে দিই যে ভারতের দক্ষিণে কেরালাতে এক ধরনের নাটক এখনো আছে, নাটক বলবো না, নৃত্য, কুট্টিয়াট্টাম বলে। এই কুট্টিয়াট্টামের সঙ্গে কিন্তু সংস্কৃত নাটকের প্রচন্ড মিল আছে। 2000 বছর ধরে আমরা দেখছি, তার সঙ্গে কিন্তু এই কুট্টিয়াট্টামের সঙ্গে, কুট্টিয়াট্টাম 2000 বছর, একটু ভুল বলা হলো আমার, ওটা বোধ হয় 900 কি 1000 এডিতে প্রথম আসে। তো তার সঙ্গে কিন্তু নাট্যশাস্ত্রে যে বিধানের কথা ভরত বলছেন তার অনেক মিল আমরা কুট্টিয়াট্টামের সঙ্গে পাই। কুট্টিয়াট্টাম কিন্তু এই মুহূর্তেও এখনো একটা লিভিং আর্ট ফর্ম, কেরালাতে এখনো এটা চর্চা হয়, বিভিন্ন ছবি টবি ইত্যাদি আপনার ওয়েবসাইট দেখতে পারেন। আর একটা কথা বলছি, কুট্টিয়াট্টাম তো একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্ম। এছাড়া কি আজকের নাট্যকাররা কি নাট্যশাস্ত্রে কিছু নিচ্ছেন? হ্যাঁ নিচ্ছেন। 2-3 জন নাম আমি বলতে পারি, তার মধ্যে একটা নাম এখানে উল্লেখ করেছি। ইনি একজন সাউথের লোক, কমলামা নারায়ণ পানিক্কার, ভদ্র মারা গেছে কিছুদিন আগে। তার একটা গ্রুপ আছে সুপার নাম। এরা কিন্তু নাট্যশাস্ত্র থেকে অনেক কিছু নিয়েছেন, শুধু নাট্যশাস্ত্র নেননি, বিভিন্ন ট্র্যাডিশনাল আর্ট ফর্ম থেকে নিয়েছেন। এছাড়াও আপনাদের বলছি বিভিন্ন ধরনের রতন থিয়াম বা বিভিন্ন ধরনের নাট্যকাররা আছেন, নাট্যকার বলবো না, এরা বেশি বেশি হচ্ছে নাট্য পরিচালক, তারাও কিন্তু নাট্যশাস্ত্রের বিভিন্ন জিনিস নিয়ে আজকের নাটক তারা তৈরি করার চেষ্টা করছেন। এবং আপনাদের এই ক্ষেত্রে একটু বলে দিই যে ভারত সরকার আজ থেকে 50 বছর আগে, 50 বেশি বছর আগে
কিন্তু কিভাবে সংস্কৃত নাটককে আরো বেশি করা যায়, আরো বেশি জনপ্রিয় করে, তার একটা পুরো সেমিনার করেছিলেন এবং তার থেকে বেশ কিছু মানে সেখান থেকে নেওয়া হয় পরিকল্পনা, তার কিন্তু বেশ কিছু কাজকর্ম কিছুটা হয়েছে। সুতরাং মডার্ন ইন্ডিয়ান থিয়েটার নাট্যশাস্ত্রকে নিয়ে আসার, নাট্যশাস্ত্র রীতিনীতিকে নিয়ে আসার একটা চেষ্টা কিন্তু চলছে, কিছুটা সফল হয়েছে, চেষ্টাটা এখনো চলছে। এই হচ্ছে মোটামুটি আমার যা বলার ছিল সেটা বললাম।